কি ব্যাপার? সারা রুমের এই অবস্থা কেন? আপনি এসব কি করছেন? বাসর ঘরে সব ফুল ছিঁড়ে ফেলে রাখছেন, বিছানার চাদরকেও ছাড়েন নাই। ওইসব রাখ, দরজা লাগিয়ে দিয়ে আয়, নিজের চাহিদা মিটিয়ে নে। মানে কি? মানে আবার কি? বিয়ে করছিস, বউয়ের উপর অধিকার খাটাবি না? নে তাড়াতাড়ি আয়, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি নিজের কাজ শেষ কর। নদী কথাটা বলে বেনারসি এক টান দিয়ে খুলে ফেলল। আয়ান নদীর দিক থেকে ঘুরে দাঁড়ালো। আয়ান দরজার দিকে তাকিয়ে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। সামনের দিকে ঘুরে বেনারসি কাছে গিয়ে বেনারসি তুলে নদীর দিকে যেতে লাগলো। নদী চোখ বন্ধ করে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান নদীর কাছে আসলে নদী হাত মুঠো করে ফেলল। আয়ান নদীর শরীরে বেনারসি জড়িয়ে দিয়ে বলল, আমাকে আপনার পছন্দ না? আয়ানের কথা শুনে নদী চোখ খুলল। নদী চুপ করে থাকলো। আয়ান বলে ওঠে, আমাকে পছন্দ না হওয়ার কথা? আমি গরিব ঘরের সন্তান, আপনাদের কোম্পানিতে ছোটোখাটো পদে জব করি, তার উপর আমি আপনার 5 বছরের ছোট। এসব জন্য না, আমি অন্য কাউকে ভালোবাসি। আব্বু জোর করে ব্ল্যাকমেইল করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, যেটা আমি মানতে পারছি না। ইচ্ছে করছে আত্মহত্যা করতে। ও আত্মহত্যা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদি হয় তাহলে আত্মহত্যা করেন, আমি বসে থেকে দেখি, আপনাকে কেউ বাধা দিবে না। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি কেন মেরে ফেলতে চাইবো? আপনি তো বলেন আত্মহত্যা করতে ইচ্ছে করছে। যাই হোক, বাদ দেন, এইসব মুখে নিয়ে আসেন না। চলেন এইগুলো পরিষ্কার করে ফেলি। আয়ানের কথা শুনে নদী আয়ানের সাথে রুম পরিষ্কার করতে লাগলো। দুইজন রুম পরিষ্কার করতে করতে রাত 3টা বেজে গেল। আয়ান ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। নদীও আয়ানের সাথে সেম ভাবে বসে হাত পা ছেড়ে দিল। আয়ান বলে উঠে, আপনার বয়ফ্রেন্ড জানে আপনার যে আমার সাথে বিয়ে হয়েছে? হুম। আহারে, লোকটা মনে হয় কত কান্না করছে। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? কি? আমি রাফির কাছে যেতে চাই, আমাকে নিয়ে যাবে? রাফি কি আপনার বয়ফ্রেন্ড নাকি? হুম। কল দেন, এখন যাওয়া লাগবে না, অনেক রাত হয়ে গেছে। ওই যদি কিছু করে ফেলে? আরে কিছু করবে না, ছেলে মানুষ এত কাপুরুষ নাকি যে আত্মহত্যা করবে? আপনার মতো মানুষ করে নাই, উনিও করবেন না। যাই হোক, থাকেন, ফ্রেশ হয়ে নেই, অনেক ঘুম পাচ্ছে। আয়ানের কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে নিল। শেরওয়ানি পায়জামা ভাঁজ করে রেখে দিল। আয়ান খাটে শুয়ে পড়ল। নদী ওয়াশরুম থেকে এসে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। নদী বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ান নদীর দিকে এক পলকে তাকিয়ে বলতে লাগলো, মাশাল্লাহ, ধ্যাত, এত দেখে কি হবে? বউ আমার হইলে কি হবে? মন প্রাণ দিয়ে রাখছে অন্য বেটাকে, আমার কপালে এইরকম বাল ঝুটা লাগলো। নদীকে নাড়াচাড়া করতে দেখে আয়ান তাড়াতাড়ি করে শুয়ে পড়ল। নদী উঠে হাই তুলতে তুলতে বিছানা তুলে বালিশ ওই পাশে রাখতে আয়ানের দিকে চোখ পড়লে নদী বেশ অবাক হয়ে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, আব্বু শেষমেশ এত পিচ্চি ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। রাতে তো মুখের দিকে তাকায় নাই। কিউট আছে, মানতে হবে। আয়ান চোখ খুলল। নদী ভেবাচিকা খেয়ে গেল। নদী বলে উঠল, এই ওঠো, অফিসে যাবে না? না, আজকে কলেজে যাব। স্যারকে তো বলেই দিয়েছি, আজকে কলেজে গিয়ে কিছু নোট নিতে হবে। কলেজে পড়ো? হুম। আয়ান উঠে ব্যাগ থেকে কলেজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে কলেজের ড্রেস পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে শার্ট প্যান্টগুলো বারান্দায় মেলে দিল। আয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো। নদী আয়ানের চুল স্টাইল করতে দেখে মিটিমিটি হাসতে লাগলো। নদী ফ্রেশ হতে চলে গেল। আয়ান চুল ঠিক করে কলেজের ব্যাগ রেডি করে নিল। নদী বের হইলে আয়ান বলল, একসাথে বের হই, না হইলে স্যার আবার কি না কি ভাবে। আচ্ছা, তুমি আর 16 মিনিট অপেক্ষা করো। ওকে, আজকে তো আপনি প্রথম অফিসে যাচ্ছেন, তাই না? হুম। শুভ কামনা রইল। ধন্যবাদ। নদী পাক্কা 1 ঘন্টা 23 মিনিট পর রেডি হওয়া শেষ করলো। আয়ান ভ্রুকুচকে তাকালে নদী বলে, মেয়ে মানুষ বলে কথা, সময় তো লাগবেই। ভাগ্যিস 16 মিনিট 1 ঘন্টা লাগছে। আপনি যদি 20 মিনিট বলতেন তাহলে পাক্কা 2 ঘন্টা লাগিয়ে দিতেন। আয়ানের কথা বলার স্টাইল দেখে নদী ফিক করে হেসে দিল। নদীর হাসি দেখে আয়ান নিজেও হেসে দিল। নদী বলে উঠে, চলো যাই। দুইজন বের হয়ে গেল। নিচে গেলে আয়ান সবাইকে সালাম দিল। আয়ানের আম্মু বলে ওঠে, বাবু, আমি বাসায় চলে যাচ্ছি, তুই কিন্তু বৌমাকে বেশি জ্বালাবি না। আম্মু, তোমার কেন মনে হয় আমি সবাইকে জ্বালাই? আমার মতো ভদ্র পোলা একটা আছে। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু কান ধরে বলে, জি বাপজান,
আপনার মতো ভদ্রপোলা একটাও নাই, আর দুষ্টুমি করলে সবার জীবন অতিষ্ঠ করে তোলেন। আম্মু ছাড়ো, বিয়ে করছি, মান সম্মান তো আছে নাকি? আয়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। আয়ানের আম্মু হেসে কান ছেড়ে বলে, ঠিক আছে, ছেড়ে দিলাম, বাট ভালো থাকিস আর সবার সাথে ভালোভাবে থাকিস, আর যা করবি মাথা ঠান্ডা করে করবি। আম্মু আমাকে নিয়ে ভেবো না, তুমি ভালো থাকো। আয়ানের আম্মু নদীর আব্বু আম্মু সবার সাথে কথা বলে চলে গেল। নদীর আম্মু বলে, তোমরা দুজন আসো, খেয়ে নিবে। আয়ান নদী খেতে চলে গেল। চেয়ার টেনে দুজনে বসে পড়ল। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার আম্মু এসেছে? আমাকে তো একবার জানালে না। আরে আম্মু তো হুট করে এসেছিল, আর কিছুক্ষণ আগে চলে গেছে। ও, তুমি কি আজ কলেজে যাবে নাকি? অফিসে আসবে না? না, 2টার দিকে অফিসে যাব, স্যার থেকে ছুটি নিয়েছি। ওকে। আচ্ছা, ফোন রাখছি। আয়ান কল কেটে দিয়ে খাবার খেতে লাগলো। নদীর আব্বু বলে উঠে, আয়ান কলেজ থেকে এসেছে, রুমা ম্যামের বাসায় যাবে। ঠিক আছে। ওকে স্যার, বাট কোনো কাজ আছে কি? কিছু ফাইল দিবে, তুমি নিয়ে আসো। ঠিক আছে। আয়ান খাবার খেয়ে নদীর সাথে বের হয়ে গেল। আয়ানের ফোন বাজতে লাগলো। এক এক করে আয়ান সবার সাথে কথা বলতে লাগলো। নদী বলে উঠল, এত আপু কোথায় পাইছো? সব আপনাদের অফিসে কাজ করে, ওনারা অনেক ভালো, আমাকে অনেক সাহায্য করে। খুব ভালো। আয়ানের কলেজ চলে আসলে নদীকে গাড়ি থামাতে বলে। আয়ান গাড়ি থেকে নেমে বলল, সাবধানে যাইয়েন, বাই। আয়ান কথাটা বলে চলে গেল। আয়ান গেটের কাছে গেলে 5টা মেয়ে 3টা ছেলে এসে আয়ানকে জড়িয়ে ধরল। নদী গাড়ির ভিতর থেকে দেখে বলল, কি ফাজিল পোলা পাইন, মেয়েগুলোর কি লজ্জা শরম নাই নাকি? এইভাবে সবার সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরছে। ধ্যাৎ, আমি এসব কি ভাবি? যা ইচ্ছা করুক গা, এইসব ভেবে লাভ নাই। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আয়ান সবার সাথে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে দুপুরের দিকে সোজা রুমা ম্যামের বাসায় চলে গেল। আয়ান ওইখান থেকে ফাইল নিয়ে এসে সোজা অফিসে চলে গেল। আয়ানকে দেখে রাইসা বলল, পিচ্চি কি কলেজ থেকে চলে এসেছো নাকি? না, রুমা ম্যামের বাসায় গেছিলাম, লেট হয়ে গেছে তাই চলে এসেছি। বস কি ক্যাবিনে আছে নাকি বের হয়ে গেছে? নতুন ম্যামের কাছে দিয়ে আসো। ওকে। আয়ান ব্যাগটা চেয়ারের উপর রেখে ফাইলগুলো নিয়ে লিফটে চলে গেল। লিফট থেকে নেমে সোজা নদীর কেবিনে যেতে লাগলো। আয়ান নদীর কেবিনের সামনে গিয়ে নক করলে নদী অনুমতি দিলে আয়ান দরজা খুলে ভেতরে গেল। নদী আয়ানকে দেখে বলল, ও আয়ান, তুমি? জি ম্যাম, আপনার ফাইলগুলো। রেখে যাও। বুঝিয়ে না দিলে বুঝবেন না। রাফি, আমি তোমার সাথে পরে কথা বলছি। নদীর কথা শুনে রাফি রেগে বলে, তোর জামাই এসেছে, এখন তো কল কেটে দিবি। রাফি, নিজের ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? হ্যাঁ, জামাইয়ের সাথে রোমান্স কর, কল রাখ। রাফি, তোমাকে কতবার বলবো আয়ান আমার কাছে আসে নাই, আমাদের মাঝে কিছু হয় নাই, বিশ্বাস তো করবে নাকি? কি বিশ্বাস করব? হ্যাঁ, একটা ছেলে বিয়ে করেছে আর তার স্ত্রীর উপর অধিকার খাটাবে না? আমাকে তোর বোকা লাগে নাকি? আমার কপালে কি আবার লেখা আছে নাকি? তুই আমাকে কল দিবি না। রাফি, প্লিজ আমাকে বিশ্বাস করো, এখানে আয়ান আছে, ওকে জিজ্ঞেস করে দেখো। আয়ান, তুমি কি রাতে আমার সাথে কিছু করেছো? আমি তোমার সাথে ঘুমিয়েছিলাম নাকি নিচে? আমি জানি না, আমি ঘুমিয়ে গেছিলাম। আপনি কোথায় শুয়েছেন আমি কিভাবে বলবো? এই নেন আপনার ফাইল, কথা বলা শেষ হইলে আমাকে আসতে বলেন। আয়ান কথাটা বলে চলে গেল। নদী রাফিকে বলতে লাগলো, এখনো কি বিশ্বাস হচ্ছে না নাকি? আয়ান আমার 5 বছরের ছোট কলেজের স্টুডেন্ট, তাহলে বোঝো। আর তোমার কি মনে হয় ও যদি আমার উপরে অধিকার খাটাতো তাহলে আমি তোমার সাথে কথা বলছি এটা মেনে নিত নাকি? তোর জামাইকে দূরে থাকতে বলবি, আমি যেন ওকে তোর আশেপাশে না দেখি। আমি ফোন রাখছি, বাইরে যাব। এখনো রাগ করে থাকবে? রাফি, তুমি যদি এমন করো তাহলে আমি নিজেকে কিভাবে সামলাবো? প্লিজ তুমি অন্তত আমাকে বোঝো। বাই। রাফি নদীর ফোন কেটে দিল। নদী ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। আয়ান নিচে চলে গেল। চেয়ারে বসে ভাবতে লাগলো, সালা, আমার বউয়ের সাথে প্রীতি করা বের করব। আমার থেকে প্রমাণ নেই আমি আমার বউকে টাচ করছি নাকি? বালের জীবন, টাকা দরকার না হলে বাল বিয়ে করতাম। আয়ান রাগে ফুঁসতে লাগলো। রাইসা আয়ানকে দেখে বলল, কোনো কিছু নিয়ে চিন্তায় আছো নাকি? কই না তো। ম্যামকে বুঝিয়ে দিয়েছো? না, উনি ব্যস্ত আছে। রাইসা আর কিছু বলার আগেই নদী একজনকে দিয়ে আয়ানকে ডেকে পাঠালো। আয়ান চলে গেল। নদীর থেকে অনুমতি নিয়ে
ভিতরে গেলে নদী বলে, দুঃখিত এভাবে নিয়ে আসার জন্য। সমস্যা নেই ম্যাম, এইটা আমার কাজ। বসো। আয়ান নদীর সামনে গিয়ে ফাইলগুলো নদীর সামনে ধরে বুঝাতে লাগলো। রুমা ম্যাম যেভাবে বুঝিয়ে দিয়েছে আয়ান সেমভাবে বুঝাতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল কেটে দিল। বারবার কল দিলে নদী বলে, কল ধরো, বারবার কল দিচ্ছে, হয়তো দরকার জন্যই কল দিচ্ছে। আয়ান কল রিসিভ করলো। ওই পাশ থেকে কান্না করতে করতে একজন বলতে লাগলো, আয়ান, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে আমাকে গ্রহণ করে নাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আয়ান, আমাকে আবার সুযোগ দাও। ন্যাকামি শেষ হয়েছে নাকি আরো কিছু বলবেন? আয়ান, এভাবে কথা বলো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আয়ান, বাসায় চলে আসো না। আমি আর ওই বাসায় থাকবো না, আমি বাসা ছেড়ে দিব। আয়ান, এমন করো না। আমি কথা দিচ্ছি আর কোনো ছেলের সাথে কথা বলবো না, পার্টি করতে যাব না। তুলি, ফোন রাখো, আমি কিছু শুনতে চাচ্ছি না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আয়ান, আমি তোমার অফিসে আসবো, ঠিকানা দাও। আমার অফিসে তুমি কেন আসবে? আজব তো। বাই, কল দিবে না। আয়ান কল কেটে দিল। তুলি বারবার কল দিতে লাগলো। আয়ান ফোন সাইলেন্ট করে নদীকে বুঝাতে লাগলো। আয়ানের বুঝানো শেষ হইলে বলল, ম্যাম, বুঝতে পারছেন কি? এই জায়গায় বুঝলাম না। ওয়েট। নদী আয়ানের ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলো। তুলি বারবার কল দিচ্ছে, একের পর এক SMS দিয়ে যাচ্ছে। নদী বলে ওঠে, বেচারি এত ক্ষমা চাচ্ছে, ক্ষমা করে দাও। বিশ্বাসের উপরে কেউ বারবার আঘাত করলে তার প্রতি আর ভালোবাসা মায়া কাজ করে না। আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। যাকে করি সেই বারবার আমার বিশ্বাস ভাঙে। সেখানে আর ফিরে যেতে চাই না। ওইসব বাদ দেন, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। নদী আর কিছু বলল না। আয়ান বুঝাতে লাগলো। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আয়ানের রাগ হতে লাগলো। আয়ান ফোনটা ধরে সোজা দেয়ালের দিকে ছুঁড়ে মারলো। নদী ভয়ে চমকে উঠল। আয়ান নদীকে ভালোভাবে এক্সপ্লেন করে বুঝাতে লাগলো। নদী হতভম্ব হয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ানের আরেকটা বাজতে লাগলো। আয়ান ফোনটা রিসিভ করলো। আয়ান বলল, তুই আবার কল দিয়েছস? সব সময় বালের ব্ল্যাকমেইল করস। মরজা, হাত কেন গলা কাট। তারপর আমি তোকে আর এই লাইফে নিয়ে আসবো না। আর যদি একবার কল দিস, এই ফোন কিন্তু ভেঙে ফেলবো। ওকে, আর কল দিব না, ভাঙার দরকার নাই। আমাকে ক্ষমা করে দিও, আর কোনোদিনও আমাদের দেখা হবে না। আমিও চাই দেখা না হোক। ফোন রাখ, বালের ব্ল্যাকমেইল। আয়ান রেগে বলল। আয়ান কল কেটে দিয়ে ফোন বন্ধ করে ফেললো। নদীর দিকে তাকিয়ে বলল, আশা করি বুঝেছেন। আর সমস্যা হইলে আমাকে ডাক দিয়েন, আমি বুঝিয়ে দিব। আয়ানের কথা শুনে নদী মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আয়ান ফোন তুলে সিমটা বের করে নিল। ফোনটার ভাঙা অংশগুলো ডাস্টবিনে রেখে চলে গেল। আয়ান নিচে চলে গেল। ল্যাপটপের সামনে বসে কাজ করতে লাগলো। সন্ধ্যায় ছুটি হয়ে গেলে আয়ান ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে গেল। গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ তুলি এসে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আয়ান, প্লিজ আমার সাথে চলো। তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। আয়ান তুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। নদীর গাড়ির ভিতর থেকে সব দেখতে লাগলো। আয়ান তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রিক্সা নিয়ে চলে গেল। তুলি রিক্সার পিছন পিছন বাইক নিয়ে যেতে লাগলো। নদী ওদের পিছন পিছন যেতে লাগলো। তুলি আয়ানের রিক্সার সামনে বাইক থামালে আয়ান রেগে গেল। রিক্সা থেকে নেমে তুলিকে সজোরে থাপ্পড় মেরে বলল, বড় লোকের মেয়ে হয়েছস জন্য যা ইচ্ছা করবি নাকি? তোর ইচ্ছে হবে ফিরে আসবি, ইচ্ছে হইলে চলে যাবি। আমাকে কি তোর খেলনা পুতুল মনে হয়? যখন যা ইচ্ছে হবে তাই করবি। শোন, আমার পিছনে লেগে থেকে লাভ নাই। আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি। তুলি আয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়ানের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। রিক্সাওয়ালা শরমে পিছনে ঘুরে তাকালো। নদী পিছন থেকে সব দেখতে লাগলো। নদী চলে গেল। আয়ান সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলি ছেড়ে দিয়ে শার্ট খামচি দিয়ে ধরে বলল, প্লিজ আয়ান, আর একবার সুযোগ দাও। আমি আর তোমাকে ছেড়ে যাব না। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমাকে শেষবারের মতো সুযোগ দাও। তুলি কথাগুলো বলে কান্না করতে করতে আয়ানের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুলির এমন পাগলামি দেখে আয়ানের মায়া লাগতে লাগলো। আয়ান তুলিকে বলল, উঠো, সবাই দেখছে। তুমি বলো আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, উঠো, বাসায় যাও, অনেক ব্যথা করছে। আমার সাথে বাসায় চলো।
আমি অন্য জায়গায় থাকি, বাসা ছেড়ে দিব। কোথায় থাকো আমাকে ঠিকানা দাও। কিছু দিতে পারবো না। আগামীকাল সন্ধ্যায় অফিসের সময় এসো, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। এখন আমি আসছি। আই লাভ ইউ। আয়ান কিছু না বলে রিকশায় উঠে পড়ল। রিকশাওয়ালা রিকশা চালাতে লাগলো। তুলি চলে গেল। আয়ান বাসায় চলে গেল। রিকশা ভাড়া দিয়ে সোজা বাসার ভিতরে গেল। আয়ান বসার ঘরে গিয়ে নদীর আব্বু আম্মুকে সালাম দিয়ে রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে দেখে নদী রুমে নাই। আয়ান ব্যাগ রেখে শার্ট খুলে খাটের উপরে বসলো। চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মাথার নিচে হাত দিয়ে ভাবতে লাগলো। সব সময় আমার সাথে এমন হয় কেন? বিয়ে করলাম, বউ ভালোবাসে অন্য কাউকে, আবার গার্লফ্রেন্ডও, সেও বারবার অন্য কারো কাছে চলে যায়। মাঝখানে পুতুল হয়ে আমি নাচি, শালা জীবনটা কেমন যেন। আয়ান কথাগুলো ভাবছিল। হঠাৎ করে নদীর কণ্ঠ পেয়ে চোখ খুলে দেখে নদী বলছে, গার্লফ্রেন্ডের কিসের কথা ভেবে অনুভব করছো নাকি চোখ বন্ধ করে? নদীর কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে শার্ট শরীরের সাথে ধরে বসে বলল, আপনি দেখেছেন নাকি? দেখলাম রাস্তার মাঝে কত রোমান্টিক। তা তুমি কি তার বাড়িতেও থাকো নাকি? SMS দেখলাম বারবার বাসায় আসতে বললো। আমি আর ওই একই বাসায় ভাড়া থাকতাম। কেউ সিঙ্গেল মানুষদের ভাড়া দেয় না। দুইজন বিপদে পড়েছিলাম, পরে প্ল্যান করে দুইজনের বর্ব হিসেবে রুম ভাড়া নেই। আগে থেকে গার্লফ্রেন্ড ছিল নাকি ভাড়া নেওয়ার পর থেকে? আগে দুজনকে ভালো লাগতো, এটাই। বাট ভালোবাসা পূর্ণতা পেয়েছে আস্তে আস্তে একসাথে থেকে। ও আচ্ছা, যা অবস্থা দেখলাম বিয়ের আগে বাসর করে ফেলছো নাকি? আয়ান খাট থেকে উঠে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট ধুয়ে দিল। বারান্দায় মেলে দিয়ে আগের শার্ট প্যান্টগুলো ভাঁজ করে ব্যাগে রেখে দিল। আয়ান বাটন ফোন বের করে ওর আম্মুকে কল দিল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কি করিস বাবা? এই তো অফিস থেকে আসলাম। আম্মু, বাসায় ভালোভাবে পৌঁছে গেছো তো নাকি? সারাদিন কল দিতে পারি নাই, ব্যস্ত ছিলাম তো। সমস্যা নেই, আচ্ছা রেস্ট নেই। তুমি কি করছো? আপুর সাথে কথা হয়েছে কি? কথা বলা শেষ করতে তুই কল দিয়েছিস? তা বৌমা কেমন আছে? বৌমার কাছে ফোনটা দে। আয়ান ফোনটা হোল্ডে রেখে নদীকে বলল, আম্মু, আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ। স্বাভাবিকভাবে কথা বলেন। আমাদের মাঝে কেমন সম্পর্ক সেইটা না মাথায় রেখে বৌমা হিসেবে কথা বলেন প্লিজ। বাহিরে এইসব প্রকাশ করার দরকার নাই। বুঝছি, চিন্তা করা লাগবে না, দাও। আয়ান ফোনটা এগিয়ে দিলে নদী ফোনটা নিয়ে কথা বলতে লাগলো। এর ভিতরে বারবার তুলি কল দিয়ে বিরক্ত করতে লাগলো। নদী কিছুটা বিরক্ত হয়ে আরো কথা বাড়িয়ে দিল। ইচ্ছে করে পাক্কা 40 মিনিট কথা বলল। কথা বলা শেষ করে নদী আয়ানকে ফোন দিল। আয়ান বলে ওঠে, ধন্যবাদ। ওয়েলকাম। নদীর শয়তানি হাসি মনে মনে হেসে বারান্দায় চলে গেল। তুলির কল আসলে আয়ান কল রিসিভ করলো। এতক্ষণ কার সাথে কথা বললি? তুই নতুন কাউকে পেয়েছিস, এই জন্যই তো বললি। আমি আত্মহত্যা করতে চাইলেও তোর মনে এইটুকু মায়া হলো না? আসলে তুই যে বেঈমান, নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেলি। কথা শেষ হইলে কল কাট। আমি বিয়ে করেছি। তুই আর আমাকে কল দিস না, আমার স্ত্রী। কি? ঠিক বলছি, আর কল দিস না। তুই এটা কিভাবে করতে পারলি? আমি তোকে সুখে থাকতে দিব না। যা ইচ্ছে কর, বাই। আয়ান কল কেটে দিল। নদীর ফোন বাজলে আয়ান নদীকে ডাক দিল। নদী এসে দেখে রাফি কল দিয়েছে। নদী হাসি মুখে কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। আয়ানের রাগ হতে লাগলো। আয়ান রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে আয়ান নদীর আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। 10টার দিকে সবাই খাবার খেতে বসলো। সবাই খাবার খেয়ে গল্প কিছুক্ষণ করে যার যার রুমে চলে গেল। আয়ান নদী রুমে চলে গেল। রুমে গিয়ে নদী রাফিকে ভিডিও কল দিল। ড্রেসিং টেবিলের সামনে রেখে বসে থেকে মাথার চুল বিনুনি করতে লাগলো আর বলতে লাগলো, জান, তুমি যে আমাকে শেষমেশ বিশ্বাস করছো, এতে আমি অনেক খুশি হয়েছি। তোমার ওপর কি রাগ করে থাকা যায়? তুমি আমার 10টা না, একটা মাত্র বউ। তাই? দুজন কথা বলতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। আয়ানের রাগ হতে লাগলো। আয়ান বলে ওঠে, প্রেম করা শেষ হইলে যদি বলতেন কোথায় ঘুমাবো। সোফায় শুয়ে পড়ো তুমি। আয়ান বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লো। আয়ান বালিশে মুখ গুজে ঘুমিয়ে গেল। রাত 3টায় ঘুম ভাঙলে দেখে নদী এখনো রাফির সাথে কথা বলছে। আয়ান উঠে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর বের হয়ে নদীকে বলল, এখনো যে জেগে আছেন ঘুমান, সকালে অফিসে যাওয়া লাগবে। ঘুমাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। আয়ান কিছু না বলে শুয়ে পড়ল। নদী রাফির হাসির শব্দে আয়ানের বিরক্ত লাগতে লাগলো। আয়ান বিরক্ত হয়ে বালিশ নিয়ে বারান্দায় চলে গেল। নিচে বালিশ রেখে ঘুমিয়ে গেল।
6 দিন পর। অফিসে যাবেন না? এখনো ঘুমিয়ে আছেন? ভালো লাগছে না, কেমন শীত লাগছে। তুমি যাও, আমি যাব না। কি বলেন? এখন আবার শীত কেন লাগবে? এসএসসি তো বন্ধ করে রেখেছেন, আপনি ঠিক আছেন তো? আয়ান নদীর কাছে গেল, কপালে হাত দিতে গিয়ে থেমে গিয়ে বলল, আপনার কপালে হাত দিলে কি রাগ করবেন নাকি? রাগ কেন করব? আয়ান নদীর কপালে হাত দিয়ে চমকে গেল। আয়ান বলে ওঠে, আপনার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, আপনার আব্বু আম্মুও তো বাসায় নাই। কি যে করি, ওয়েট, আপনাদের পরিচিত ডাক্তার আছে না, ওনার নাম্বার দেন তো। আয়ান নদীর ফোনটা হাতে নিয়ে নদীর থেকে লক খুলে ডাক্তারের কাছে কল দিল। আয়ান ডাক্তারের সাথে কথা বলল। কথা বলা শেষ করে আয়ান নদীকে বলল, ডাক্তার তাড়াতাড়ি চলে আসবে। আর আপনার নাকি জামাই কল দিচ্ছে, রিসিভ করে দিব নাকি? নদী তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিল। ফোনে কথা বলতে লাগলো। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আয়ান বিরক্ত হয়ে নিচে চলে গেল। কাজের ছেলেটা রান্না করে রেখেছে। আয়ানকে দেখে বলে, স্যার ম্যাম কোথায়? উনি খাবেন না? ওনার জ্বর। কলিং বেল বেজে উঠলে আয়ান দরজা খুলে দিল। ডাক্তারকে দেখে হ্যান্ডশেক করলো। আয়ান ডাক্তারকে নিয়ে রুমে গেল। নদীকে দেখে বলল, ফোনটা রাখেন, ডাক্তার এসেছে। নদী কল কেটে দিল। ডাক্তার নদীকে দেখতে লাগলো। আয়ানকে কিছু মেডিসিন লিখে দিয়ে আর কি কি করতে হবে সব বলে চলে গেল। আয়ান ডাক্তারকে ফি দিয়ে এগিয়ে দিল। আয়ান বাইরে গিয়ে মেডিসিনগুলো কিনে বাসে আসলো। টেবিলের উপর থেকে খাবার নিয়ে রুমে গেল। আয়ান নদীর সামনে বসে বলল, এত জ্বর, তারপর বয়ফ্রেন্ডের কথা ভেবে কথা বলছেন? বাহ, উনি তো দেখছি ভাগ্যবান। চুপ করো। আমি তো চুপ থাকি, হা করেন। আমি একা খেয়ে নিতে পারবো। পাগল ছাগল, কি বললে? চুপ করে খান তো, এই অবস্থায় নিজের হাতে খাবে। আয়ান রাগ দেখিয়ে খাওয়াই দিতে লাগলো। নদীর খাওয়া শেষ হইলে মেডিসিন খাওয়াই দিল। নদীকে ধরে আস্তে আস্তে শুয়ে দিল। নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী বলতে লাগলো, আরে থাক, তোমাকে এত কষ্ট করতে হবে না। এখন করতে থাকি, যতদিন আমার বউ হয়ে আছেন ততদিন আমার দায়িত্ব আছে, সেইটা আমি পালন করতে থাকি। ডিভোর্স হইলে তো আর করবো না। আয়ানের কথা শুনে নদী চুপ হয়ে গেল। আয়ান হাত বুলিয়ে দিতে দিতে নদীকে ঘুম পাড়িয়ে দিল। আয়ান সোফায় বসে থেকে নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ভাবতে লাগলো, উফ, আমার এমন কেন মনে হচ্ছে উনি রাফির সাথে কথা বলে রাগ কেন হয়? ওরা যা ইচ্ছে করুক, আমি তো আমার সুযোগ সুবিধা পাচ্ছি। আমার যখন যা লাগছে সব তো দিচ্ছে। উনি কি করলো না করলো ওইটা দেখে আমি কি করব। আয়ান কথাগুলো ভাবতে থাকলো। আয়ান রেডি হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। অফিসের কাজ করে দুপুরের দিকে আয়ান বাসে চলে আসলো। বাসে এসে দেখে নদীর অবস্থা বেশি ভালো না। আয়ান নদীকে কাঁথা দিয়ে ঢেকে দিল, মোটা কম্বল দিয়ে দিল। আয়ান নিচে গিয়ে খাবার নিয়ে এসে নদীকে ধরে তুলে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে জোর করে খাবার খাওয়াই দিতে লাগলো। নদী চোখ বন্ধ করে বলল, আয়ন, আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না, বমি বমি পাচ্ছে। কথাটা শেষ করতে না করতে আয়ানের উপরে বমি করে দিল। আয়ানের শার্ট প্যান্টে বমি দিয়ে ভেসে গেল। আয়ান বলে ওঠে, সব তো পরে বের করে দিলেন। এই এক নোকমান খেয়ে মেডিসিনটা খেয়ে নেন। সরি, তোমার উপরে বমি করে ফেললাম। সমস্যা নেই, এক নোকমা খেয়ে নেন। নদীকে জোর করে এক লোকমা খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিল। রুমাল বের করে নদীর জামাতে লাগা বমিগুলো মুছে দিতে লাগলো। নদী আয়ানের দিকে তাকাতেই আয়ান সাথে সাথে বুকের উপর থেকে হাত সরিয়ে নিল। আয়ান নদীকে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে নিল। বালতিতে করে পানি নিয়ে এসে নদীকে ধরে কাগজের উপরে মাথা রেখে পানি দিতে লাগলো। আয়ান নদীকে বলল, একটু মিটিমিটি তাকানোর চেষ্টা করেন। আয়ানের কথা মতো নদী মিটিমিটি করে তাকালো। আয়ান পানি ঢালার শেষে তয়লা ভিজিয়ে নদীর হাত মুছে দিতে লাগলো। পায়ের কাছে গিয়ে পায়ে হাত দিতেই নদী চমকে উঠল। প্লাজো হাঁটু পর্যন্ত তুলে ও নদীকে তাকিয়ে মুছে দিতে লাগলো। নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। নদীর মাথার কাছে এসে শুকনো তোয়ালা দিয়ে মাথা মুছে বেঁধে দিয়ে বসে নদীকে ঘুরিয়ে আতশোয়া করে বসিয়ে দিয়ে বলল, এটা নাও, শরীর মুছে নাও, আমি বারান্দায় আছি। আয়ান উঠতে যাবে, নদী আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ানের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। আয়ান যেন থমকে গেল। আয়ান নদীকে সরিয়ে দিতে লাগলো। নদী আয়ানের শার্ট খামচি দিয়ে ধরে ফেলে দিয়ে আয়ানের উপরে উঠে জোর জবরদস্তি করতে লাগলো। আয়ান বারবার বলতে লাগলো, নদী কি করছো? নদী, আমি আয়ান, রাফি না। নদী ছাড়ো আমাকে। নদী আয়ানের কোনো কথা না শুনে জোর করতে লাগলো। আয়ান নিজেকে অনেকক্ষণ কন্ট্রোল করে, আর নিজেকে ধরে রাখতে না পেরে নদীর সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। আদর করা শেষ হইলে নদী আয়ানকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে গেল। আয়ান হতভম্ব হয়ে শুয়ে থাকলো। শুয়ে থাকতে থাকতে আয়ান ঘুমিয়ে গেল।
সন্ধ্যার দিকে নদীর ঘুম ভাঙলে নদীর সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। নদী চোখ খুলে চমকে উঠল। নদী লাফ দিয়ে উঠে পড়ল। নদী জোরে চিৎকার দিলে আয়ান ঘুমের ভিতরে চিৎকার ডাক শুনে লাফ দিয়ে উঠে পড়ে। আয়ান কিছু বলার আগেই নদী জোরে জোরে থাপ্পড় মেরে বলল, ঠিক তুই এত জঘন্য জ্বরওয়ালা একটা মেয়ের সুযোগ নিলি। ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। আমি তো তোকে ভালো ভেবেছিলাম। নদী, আমি কিছু করি নাই, তুমি আমার সাথে জোর করে করছো। নদী রেগে হাতের কাছে ফুলদানি দিয়ে সজোরে মাথায় বাড়ি মারলে আয়ানের মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। আয়ান মাথা চেপে ফ্লোরে বসে পড়ল। নদী রেগে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার সাথে এমন কিভাবে করলি? জ্বরওয়ালা মানুষের সাথে এমন করতে লজ্জা করলো না? একবার কি বিবেকে বাঁধলো না? আয়ান রেগে বসা থেকে উঠে নদীর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে রেগে বলল, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার বাবা মাকে তুলে গালি দিস? আমাকে কুত্তার বাচ্চা বলার সাহস তোকে কে দিয়েছে? আমি তোর সাথে এসব করছি নাকি তুই নিজে আমার সাথে জোর জবরদস্তি ভাবে করছস? আর আমি যদি ইচ্ছে করে করেও থাকি, ভালো করছি। কি করবি তুই? তোর এত বড় সাহস, আমার গালে থাপ্পড় মারলি? এখন আমার বাসা থেকে বের হয়ে যা। যাব না। তোর কথা এখানে আসছি নাকি? তোর বাপ নিয়ে এসেছে, তোর বাপ যেদিন বলবে সেদিন বের হয়ে যাব। তোর কথা শুনে আমার বের হইতে হবে না। আমার জন্য তোকে এখানে থাকতে দিয়েছে। আব্বু আম্মু একবার শুধু আসুক, তুই কিভাবে থাকোস আমি সেটাই দেখব। দেখ, ভালো করে দেখ। আয়ান কথাগুলো বলে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ান মাথায় পানি দিতে লাগলো। রক্তে সারা ফ্লোর লাল হয়ে গেল। আয়ান গোসল করে শার্ট প্যান্ট পরে নিল। মাথা মুছতে পারল না, সারা মাথায় জ্বলতে লাগলো। আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার করলো। নদী বসে দেখে কান্না করতে লাগলো। আয়ান ওইদিকে না তাকিয়ে বের হয়ে গেল। রাত 10টায় বাসায় আসলে নদীর আব্বু আয়ানকে বলল, আয়ান, তোমার থেকে এইটাই মোটেও আশা করিনি। তুমি কিভাবে পারলে আমার অসুস্থ মেয়েকে ফেলে বাইরে ঘুরতে? আমার মেয়ে একটু পানি চেয়েছিল, তাতে তুমি দুর্ব্যবহার করছো। আমার মেয়ের হাত দাগ বসিয়ে দিয়েছো। কোন সাহসে আমার মেয়ের হাতে ফুলদানি দিয়ে বাড়ি দিয়ে বলছো? হাত থাকতে আমাকে বলছো কেন? ভালো করছি। আপনি এখন কি বলতে চান? আমি এখান থেকে চলে যাব নাকি? ভালো করছো মানে? তোমার সাহস কি করে হয় এইসব করার? আমি তোমার আম্মুর কাছে বিচার দেব। লাভ নাই। আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এটা আম্মু জানে। আপনার মেয়ে কি চাই সেটা শুনেন, আর নিজেকে ভালো ভাবা বন্ধ করেন। কি বলতে চাও তুমি? কি আবার বলবো? আমি আপনার মেয়েকে ডিভোর্স দিতে চাই। আপনার মেয়েকে আমার ভালো লাগে না। বেশি ঢং করে যত সব মানুষের মনে হয় জ্বর কমছে না, বেশি ঢং করে যত সব মানুষের মনে হয় জ্বর আছে না, এত ন্যাকামি কেন করে কে জানে। তুমি এর হাজবেন্ড। তুমি যদি স্ত্রীর অসুস্থতার সময় পাশে না থাকো, স্ত্রীর খেয়াল না রাখো, তাহলে কেমন স্বামী তুমি? আমি তো খোঁজ নিয়েও দেখেছি তুমি 12টায় অফিস থেকে বের হয়ে এসেছো। ভেবেছিলাম একটু আরামে ঘুমাবো, বাট আপনার মেয়ের ঘ্যানঘ্যানানি ভালো লাগছিল না, তাই মেজাজ গরম হয়ে গেছিল। মায়ের উপরে কোনো ওষুধ নাই, আর ও তো কথা শুনতে চায় না, মাথা ব্যথা করছে। আয়ান চলে যেতে নিল। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকলো। নদী কান্না করতে করতে বলল, দেখছো আব্বু, ওই আমার সাথে কেমন ব্যবহার করে? তোমাকে বারবার বলেছিলাম আমাকে ওর সাথে বিয়ে দিও না, কিন্তু আমার কথা শুনো নাই, আমাকে জোর করে বিয়ে দিলে। আজ দেখলে তো তোমার আদরের জামাই আমার শরীরে হাত তুলতেও বাধে না। আমাকে ক্ষমা করে দিস মা, আমি বুঝতে পারিনি আয়ন এমন করবে। আয়নকে তো আমি সরল সোজা ভাবলো একটা ছেলে ভাবেছিলাম, এমন কেউ না যে ওর নামে ভালো বলেনি। 100% ভেতরে সবাই বলেছে আয়ন অনেক ভালো, বুদ্ধিমান। আমি ভেবেছিলাম তোকে বুঝবে, তোকে ভালো রাখতে পারবে, আমি বুঝতে পারিনি। আব্বু, ওই পুরো একদম সাইকো। নদীর আব্বু কিছু বলবে তখন আয়ান উপর থেকে বলে ওঠে, ওই নদী, বসে না থেকে এক গ্লাস পানি নিয়ে আয়। বাবা মায়ের সামনে এত নাটক করিস না তো। আনবো না, কি করবি তুই? আমি নিচে গেলে তোর কপালে দুঃখ আছে। আয়ান, তুমি আমাদের সামনে আমাদের মেয়ের সাথে এমন ব্যবহার করার সাহস কোথায় পাও? এখন বের হয়ে যাও আমার বাসা থেকে। ওকে, চলে যাচ্ছি। আয়ান রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে 2টা ব্যাগ নিয়ে বের হয়ে গেল। নদী আয়ানকে বলল, আয়ান, আমি তোমার সব কথা শুনবো, আমাকে ছেড়ে চলে যেও না। নদী আয়ানের কাছে গিয়ে হাত ধরে কান্না করতে করতে বলল। আয়ানের মনে মনে হাসি পেল। আয়ান আস্তে আস্তে বলে, ভালো থাকবেন। মুক্তি করে দিলাম সুযোগ বুঝে। আরও অনেকের কান পড়া দিয়ে ইনশাল্লাহ ডিভোর্স ওনারা দিতে বলবে, তখন রাফিকে বিয়ে করে নিয়েন।
আয়ানের চোখের পানিগুলো টলমল করতে লাগলো। নদী আয়ানের চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। আয়ান অভিনয় করলো। আয়ান নদীকে সরিয়ে দিয়ে বলে, সর, এখান থেকে নাটক করবি না। আয়ান নদীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নদী ফ্লোরে পড়ে গেল। আয়ান বাসা থেকে বের হয়ে গেল। গেট দিয়ে বের হইতেই পিছন ঘুরে মনে মনে বলতে লাগলো, সরি আঙ্কেল আন্টি, আমাকে ক্ষমা করে দিয়েন, অনেক খারাপ ব্যবহার করে ফেললাম আপনাদের সামনে। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি পড়লে আয়ান মুছে চলে গেল। আয়ান আগের বাসায় চলে গেল। তুলি আয়ানকে দেখে বলল, তুই এখানে কি করিস? এখানে আমিও ভাড়া দেই, সো তোমার একা রুম না। আমি ফুল পেমেন্ট করে দিব, তুই এখান থেকে যা। আমি এখানে থাকবো যতদিন না আমি অন্য বাসা ভাড়া না পাই। আয়ান জোর করে রুমে ঢুকে পড়ল। আয়ান ব্যাগ থেকে জামা কাপড় বের করে আলমারিতে রেখে দিতে লাগলো। তুলি বলে ওঠে, বইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? আমার অভিশাপ তো লাগছে। এখন ঘর ছাড়া, এরপর ডিভোর্স হবে। তোকে আমি শান্তিতে থাকতে দিব না। দেখ আমার অভিশাপের কি পাওয়ার, তোকে আবার এই বাসায় নিয়ে আসলো। আয়ান কিছু বলল না। আয়ান শার্ট প্যান্ট গুছিয়ে রেখে বইগুলো টেবিলের উপরে রেখে খাটে শুয়ে পড়ল। আয়ান উপর হয়ে শুয়ে পড়ল। তুলি বলে উঠে, কি রে, তোর মাথা দিয়ে রক্ত চুয়ে পড়ছে কেন? ঘুম পাচ্ছে, মাথা খাস না বোন প্লিজ। কি, আমি তোর বোন? হ্যাঁ বোন, চুপ কর। আয়ান উপর হয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো, ওনাকে কি আমি ভালোবেসে ফেলেছি নাকি? আমার কেন এত কষ্ট হচ্ছে ওনার জন্য? ওনাকে থাপ্পড় মারছির জন্য কেন খারাপ লাগছে না? না, উনি অন্য কাউকে ভালোবাসে। তোর সাথে ডিভোর্স হয়ে যাবে আয়ান, আর মায়া বাড়াস না। আয়ান ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। তুলি অন্য রুমে চলে গেল। সকালে ঘুম ভাঙতেই আয়ানের মাথার ব্যথায় জ্বর চলে আসলো। আয়ান ঘুম থেকে উঠতেই মাথা ভারী লাগতে লাগলো। আয়ান অনেক কষ্টে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। আয়ান অফিসে যাওয়ার জন্য বের হবে। তুলি বলে ওঠে, খাবার খেয়ে যা। আর তোর চোখগুলো লাল দেখাচ্ছে কেন? জ্বর এসেছে নাকি? ঠিক আছে তুলি, সরি। কেন? আয়ান কিছু না বলে চলে গেল। আয়ান বাইরে গিয়ে রিক্সা নিয়ে অফিসে চলে গেল। আয়ান সোজা নিজের কেবিনের সামনে চলে গেল। আয়ান নিজের কাজ করতে লাগলো। রাইসা আয়ানকে দেখে বলল, আয়ান ঠিক আছো? কিছু হয়েছে নাকি? তোমাকে কেমন দেখাচ্ছে? ঠিক আছে আপু, একটু মাথা ব্যথা করছে। ও আচ্ছা, চা খাও, ঠিক হয়ে যাবে। হুম। আয়ান চা অর্ডার দিয়ে কাজ করতে লাগলো। নদী অফিসে ঢুকে আয়ানের দিকে তাকিয়ে থেকে যেতে লাগলো। আয়ান সবার সাথে উঠে সালাম দিয়ে বসলো। নদী আয়ানকে দেখে রাগ হতে লাগলো। নদী নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে ভাবতে লাগলো, ওকে কিভাবে শাস্তি দেওয়া যায়? আইডিয়া, ওর কাজের চাপ বাড়িয়ে দিলেই তো হয়। নদীর যেইভাবে সেই কাজ। নদী একজনকে দিয়ে আয়ানকে ডেকে পাঠালো। আয়ান লিফটে উঠে নদীর কেবিনে চলে গেল। নদীর থেকে অনুমতি নিয়ে ভিতরে গেল। নদী বলে ওঠে, এই ফাইলগুলো রেডি করে দেন তাড়াতাড়ি। ম্যাম, এইগুলো তো আমার কাজ না। আমি আপনাকে দিচ্ছি মানে আপনি করবেন। কার কাজ ওইটা দেখার বিষয় আমার না। আমার তাড়াতাড়ি ফাইলগুলো রেডি চাই। আয়ান আর কিছু না বলে ফাইলগুলো নিয়ে চলে গেল। আয়ান স্পিড দিয়ে কাজ করতে লাগলো। আয়ান চা খেতে লাগলো আর কাজ করতে লাগলো। দুপুরের দিকে সবাই লাঞ্চ করতে গেলে আয়ান যেতে পারলো না। আরো ফাইল পাঠিয়ে দিয়েছে। আয়ান সারাদিন কাজ করতে লাগলো, না খেয়ে কাজ করতে লাগলো। আস্তে আস্তে সবাই চলে যেতে লাগলো। আয়ান নদীকে কল দিয়ে বলল, ম্যাম, আগামীকাল বাকিগুলো জমা দিয়ে দিব, এখন আমি বাসায় যাই। হাতে বেশি সময় নাই, এখান থেকে করেন, সকালের মধ্যে জমা দেওয়া লাগবে। আয়ান কল কেটে রাগে শরীর কাঁপতে লাগলো। উপায় না পেয়ে কাজ করতে লাগলো। মাথা ব্যথার যন্ত্রণা। আয়ান এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল। এদিকে নদী 12টার দিকে নিচে নামলে আয়ানকে না দেখে চমকে গেল। আয়ানের চেয়ারের দিকে যাবে, দেখে আয়ান নিচে পড়ে আছে। নদী ঘাবড়ে গেল। নদী আয়ানকে ধাক্কা দিয়ে চমকে গেল। নদী আয়ানকে ধরে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল, এই আয়ান চোখ খোলো। এই আয়ান, কি হলো তোমার? এই আয়ান, আমার টেনশন হচ্ছে, প্লিজ চোখ খোলো। নদী আয়ানকে পাগলের মতো ডাকতে লাগলো। নদী এক পর্যায়ে কান্না করে দিল। পিয়ে আসলে আয়ানকে ধরলো। উনি পানি মুখে ছিটা দিতে লাগলো। আয়ানকে চেয়ারে বসিয়ে দিল। আয়ান চোখ খুলল। নদী তাড়াতাড়ি করে চোখের পানি মুছে রাগের লুক নিয়ে বলে, শরীরে জ্বর, আমাকে একবার বলেন নাই কেন? আপনাকে বলে কি লাভ? সকালের ভিতরেও তো কাজ জমা দেওয়া লাগবে। কাজ করা লাগবে না, বাসায় যান। 12টায় বেজে গেছে, কে থাকবে এখানে? আপনার জব আমি করব না।
ফালতু বস একটা। আয়ান কথাটা বলে ফাইলগুলো ব্যাগে তুলে ব্যাগ কাঁধে নিয়ে উঠে চলে যেতে নিয়ে মাথা চক্কর দিতে লাগলো। আয়ান পড়ে যাবে, সাথে সাথে নদী ধরে ফেললো। নদী বলে, হাঁটতে পারছেন না, চলেন আমার সাথে। আয়ান যেতে না চাইলে নদী জোর করে নিয়ে যেতে লাগলো। আয়ান গাড়ির ভেতরে চোখ বন্ধ করে থাকলো। নদী ওর বাসায় নিয়ে গেল। নদীর আব্বু বলে, আবার এই বাসায় কি সকালে না চলে গেল? কে আসতে চাইছে? আপনার মেয়ে নজর করে নিয়ে আসছে। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল আর অনেক জ্বর শৈলী। আল্লাহ বিচার করেছে, জ্বরওয়ালা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল না? এখন নিজের জ্বর এসেছে, তুই সেম কাজ কর, তাতে শিক্ষা হবে। আয়ান কিছু বলল না। নদী আয়ানকে নিয়ে যেতে লাগলো। আয়ানকে খাটে শুয়ে দিলে আয়ান বলে ওঠে, একটা কথা বলবো? কি? অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাই না, চা ছাড়া। একটু খাবার নিয়ে আসবেন। আয়ানের কথা শুনে নদী নিজের চোখের পানি আর ধরে রাখতে পারল না। নদীর সাথে সাথে ঘুরে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। নদী নিজের উপরে রাগ হতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, রাগের বসে আমি কি করলাম? জ্বরওয়ালা মানুষটাকে দিয়ে এত কাজ করিয়ে নিলাম, সারাদিন না খেয়ে কাজ করে গেছে। এত পাষাণ কিভাবে হতে পারলাম আমি? আর ওর কি দোষ? আমি তো ওর স্ত্রী, আমার উপরে ওর অধিকার আছে। আমি কেন এত রেগে গেলাম? উফ। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। নদী খাবার গরম করে খাবার নিয়ে রুমে গেল। আয়ানকে খেতে দিলে আয়ান বলে ওঠে, আমার উপরে রাগ দেখাতে গিয়ে রাতে তো খান নাই, আপনিও খেয়ে নেন। তুমি খাও, আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব। আয়ান কিছু না বলে খাবার খেতে লাগলো। আয়ানকে এভাবে খাইতে দেখে নদীর খারাপ লাগলো। নদী ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে বের হইল। আয়ান খাবার খাওয়া শেষ করে ব্যাগ থেকে কিছু ফাইল বের করে কাজ করতে লাগলো। নদী বলে ওঠে, ঘুমিয়ে যাও, কাজ করতে হবে না। সকালে তো লাগবে, এখন কিছুটা ভালো লাগছে। কাজ করতে থাকি, আপনি খেয়ে আসেন। ক্ষুধা লাগছে না, তুমি রাখো তো ওইসব, সকালে করে নেব। আরে আমি এখন ঠিক আছি, জমা না দিলে আপনাদের লস যাবে। আপনার সাথে রাগ থাকতে পারে, বাট আঙ্কেলের কোম্পানিতে ক্ষতি হবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আয়ানের কথা শুনে নদী চুপ হয়ে গেল। নদী আয়ানের পাশে বসে বলল, আমিও তাহলে কাজ করি। আপনি আগে খেয়ে আসেন, আর আপনার বয়ফ্রেন্ড অনেকক্ষণ ধরে কল দিচ্ছে। দিগ্গা। নদী সাইলেন্স করে রেখে দিল। আয়ান জোর করলে নদী খাবার খেতে চলে গেল আর ফ্লাক্সে চা বানিয়ে নিয়ে আসলো। আয়ানকে দিল আর নিচে খেতে লাগলো আর কাজ করতে লাগলো। বারবার কল দিলে নদীকে বলল, কলটা রিসিভ করেন, অনেকক্ষণ ধরে কল দিচ্ছে, ওনার হাত ব্যথা হয়ে গেল দেখেন গা। নদী কলটা রিসিভ করতেই রাফি নদীকে বিচ্ছিরি ভাষায় গালাগালি করতে লাগলো। নদী রেগে বলে ওঠে, রাফি, কি রে, তোর রাগ দেখে আমার কোনো কিছু যায় আসে না। খারাপ মহিলা একটা, জামাইয়ের সাথে রোমান্স করে ব্যস্ত, আর আমাকে বোঝাস তোদের মাঝে কিছু হয়নি। ঠিক বলছস, এখন ফোন রাখ, আমাদের কাজ করতে দে। আর তোর মুখের ভাষা এত খারাপ, ছি, ভাবতে ঘৃণা লাগে। তুই আর আমাকে কল দিবি না। কথাটা বলে নদী ফোন বন্ধ করে দিল। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, ওনার রাগ হওয়ার স্বাভাবিক, অতবার কল দিচ্ছে আপনি ধরেন না, আবার এখন আপনিও উল্টা রাগ দেখালেন। কল করে ভালোভাবে কথা বলেন। সম্পর্কের ভিতরে যদি দুইজন রাগারাগি করেন তাহলে কিভাবে সম্পর্ক টিকে থাকবে? একজন রাগলে আরেকজন চুপ থাকলে সম্পর্কটা ভালো থাকে। নিজের স্ত্রীকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে রাগ হয় না তোমার? আয়ান নদীর কথা শুনে চুপ হয়ে গেল। নদী আয়ানের দিকে প্রশ্নের উত্তরের আশায় তাকিয়ে থাকলে আয়ান মুখে হাসি রেখে বলল, জোর করে কখনোই ভালোবাসা হয় না, আর যে থাকতে চায় না তাকে জোর করে চাইলেও আটকিয়ে রাখা যায় না। মেয়ে মানুষ হইল ঘাটতেরা টাইপের, তাদের সোজা করতে চাইলে ভেঙে যায়। তাই আমি জোর করে রাখতে চাইলে দিন শেষে তার ভালোবাসার কাছে পালিয়ে যাবে। তার থেকে ডিভোর্স দিয়ে তাকে মুক্ত দেওয়া ভালো। যদি স্ত্রী এক চিমটিও ভালোবাসতো তাহলে শক্ত করে হইলেও রাখার চেষ্টা করতাম। আয়ানের কথাগুলো শুনে নদী চুপ হয়ে গেল। আয়ান নিজের কাজ করতে লাগলো। নদী আয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের কাজ করতে লাগলো। সারা রাত কাজ করতে করতে নদী ঘুমে ঢুলে পড়ল। আয়ান সোজা করে শুয়ে দিল। সকালে উঠে দেখে আয়ান কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে রাখছে। নদী বলে ওঠে, তুমি ঘুমাও নাই? না, কাজ শেষ নিয়ে যাইয়েন, একটু চেক করেন, আমি বাসায় গেলাম। আয়ান নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। নদীদের বাসা থেকে বের হয়ে সোজা ভাড়া বাসায় চলে গেল। আয়ান দরজার সামনে কলিং বেল বাজালে তুলি খুলে দিল। তুলি আয়ানকে দেখে বলল,
গতকাল সারাদিন কই ছিলি? ওই জুতা কার? আমার বয়ফ্রেন্ড। নোংরামির সীমা থাকে। তোমার কি সমস্যা? তুমি তোমার বইয়ের সাথে থাকো না, আমার ব্যাপারে নাক গলাবে না। আয়ান তুলিকে কিছু না বলে ভিতরে ঢুকতে আয়ান চমকে গেল। আয়ান কিছু বলবে তার আগে রাফি বলে ওঠে, তুলি, এইটাকে? আমার রুমমেট, তোমাকে বলেছিলাম না? ও আচ্ছা, হাই ব্রো। তোমার কথা অনেক শুনেছি। তাই নাকি? তা কি শুনছেন? তুমি অনেক ভালো, আমার গার্লফ্রেন্ডের অনেক খেয়াল রাখো। তোমার জায়গায় আমি থাকলে একটা মেয়েকে একা পেয়ে ছেড়ে দিতাম নাকি? কবেই বাসর করে নিতাম। রাফি কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ানের রাগ হতে লাগলো। তুলি ওইদিকে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে এসে দুজনকে দিয়ে নিজে খেতে লাগলো। তুলি বলে ওঠে, আয়ান ওই কয়েকদিন এখানে থাকবে, তুমি প্লিজ রাগ করো না। ওই আমার রুমে থাকবে। তুলি, তোমার আব্বু আম্মু তোমাকে বিশ্বাস করে আমার এখানে থাকতে দিয়েছে। এর মানে এই না যে তুমি অন্য ছেলেকে নিয়ে এসে লিভিং থাকবে। কি বলতে চাও? উনি থাকলে আমার রুমে থাকবে, তোমার রুমে থাকা লাগবে না। ওকে থাকবে। আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। 1 মাস পর আমরা দুজন আমাদের ফ্যামিলিকে জানাবো। খুব ভালো, আমাকে অফিসে যেতে হবে। আয়ান চায়ের কাপ রেখে রুমে চলে গেল। ব্যাগ রেখে আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। রেডি হয়ে রুম থেকে বের হয়ে তিনজন একসাথে খাবার খেতে বসলো। আয়ান খাবার খেয়ে বলল, আমি আসছি। ওকে। আয়ান নাফা এক্সট্রা খেয়ে বের হয়ে গেল। আয়ান রিক্সায় উঠে ভাবতে লাগলো, এই ছেলেটার সমস্যা কি? তুই কেন আমার জিনিসগুলোর দিকে হাত বাড়াস? আমার বউয়ের সাথে রিলেশন, আমার গার্লফ্রেন্ডের সাথেও। বাহ, এই তো দেখি পাক্কা খেলোয়াড়। একে তো একটা শিক্ষা দেওয়া লাগবে। আয়ান কথাগুলো বলে চলে গেল। আয়ান অফিসের সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেল। নিজের কাজের জায়গায় চলে গিয়ে বাকি কাজ করতে যাবে, দেখে ওর টেবিলের উপরে ফাইলগুলো সবাই মিলে কাজ করছে। আয়ান নদীর কেবিনে চলে গেল। নদীর থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলে নদী বলল, জ্বরের কি অবস্থা? ভালো। আমার ফাইল সব ওনাদের দিয়েছেন কেন? আপনি রেস্ট নেন আর বাসায় চলে যান। আমি ঠিক আছি, আমি আপনাকে সাহায্য করি। আয়ান, তোমার জ্বর আগে তো বলো নাই। তেমন জ্বর না, অনেকটা কমে গেছে। ম্যাম, আমাকে কিছু কাজ দেন। আপনাকে করতে হবে না, আপনি জানতো। রাইসা আপু, আপনাকে সাহায্য করি। আয়ান রাইসার পাশে বসে কাজ করতে লাগলো। নদী কিছু বলতে গিয়েও বলল না। আয়ান রাইসার সাথে বসে ফাইলগুলো নিয়ে নিজের কাজ করতে লাগলো। আয়ান যেটা বুঝতে পারলো না, রাইসা আয়ানের হাত ধরে দেখিয়ে দিয়ে বলল, বুদ্ধু, এটাও খুঁজে পাও না? দুজন টুকটাক কথা বলতে লাগলো আর কাজ করতে লাগলো। রাইসা মাঝে মাঝে আয়ানের গায়ে হাত দিতে লাগলো। নদী রাগ হতে লাগলো। আয়ান কাজের ফাঁকে ফাঁকে আর চোখে দেখতে লাগলো। আয়ান রাইসার হাত ধরে পিছনে ধরে বলল, তোমার হাত অনেক নড়াচড়া করছে। দুজন পাড়াপাড়ি করতে গিয়ে আয়ান রাইসাকে সোফার সাথে চেপে ধরলে নদীর রাগে শরীর কাঁপতে লাগলো। রাইসার অনেকটাই কাছে গেলে রাইসার হাসি থেমে গেল। আয়ানের হাসি থেমে গেল। তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে বলল, সরি আপু। কাজ করো। রাইসা আয়ান চুপচাপ কাজ করতে লাগলো। দুপুরের দিকে রাইসা বলল, ম্যাম, আমরা খাবার খেয়ে আসি। আয়ান, চলো, আজকে তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। সত্যি? অনেক দিন পর বিরিয়ানি খাবো তোমার হাতে। তাড়াতাড়ি চলো। তুমি গুছিয়ে আসো, আমি রেডি করি। রাইসা চলে গেল। আয়ান ফাইলগুলো এক সাইড করে রাখতে লাগলো। নদী আয়ানের দিকে রাগের লোক নিয়ে বলল, এই তুমি এত লুচ্চা কেন? গার্লফ্রেন্ড আছে, তার উপরে আবার অফিসের সব মেয়েদের সাথে লুচ্চামি। কত ভালোবাসা, বিরিয়ানি রান্না করে আনছে। ফালতু ছেলে কোথাকার। আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই রান্না করে নিয়ে এসেছে। এখানে লুচ্চামির কি হলো? লুচ্চা না হইলে তুই রাইসাকে সোফার সাথে চেপে ধরস, আমার সামনে রোম্যান্স করতে নেস? শরম করে না? বেহায়া কোথাকার। আপনাকে কোনো কিছু বোঝানোর ক্ষমতা আমার নাই। ও হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড এই শহরে আছে, দেখা করতে যাবেন নাকি? তুই কিভাবে জানলি? ওইটা না হয় পরে বলবো। দেখা করতে গেলে সাবধান। আমার সম্পদ যদি দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার খবর আছে। তোর সম্পদ মানে? ছোট বাচ্চা নাকি? আমার কথা বোঝেন না নাকি বুঝিয়ে দিব? স্পষ্টভাবে কথা বল। ওই যেন আপনাকে টাচ না করে। যদি ওর হাত আপনার শরীরে টাচ পড়ে, আমি ওর হাত ভেঙে দিব বলে দিলাম। কেন? ওই আমার সাথে যা ইচ্ছা করবে, এতে তোর কি সমস্যা? আমাদের বিষয়ে নাক গলাবি না। গলানোর ইচ্ছে ছিল না। আপনার বয়ফ্রেন্ডদের চরিত্র দেখে বুঝে গেছি
ওই যে আপনাকে কি ভালোবাসে আমি যা বললাম মাথায় যেন থাকে, আমার ফুলের বাগান আমি যেমন রেখেছি তেমন যেন পাই। আয়ান কথাটা বলে চলে যেতে লাগলো। নদী রেগে বলতে লাগলো, তোর কথা কেন শুনবো? কে হোস তুই? আয়ান কথাটা শুনে রেগে দরজা লাগিয়ে দিয়ে নদীর কাছে গিয়ে সোজা নদীর মাথা পিছনে ধরে ঠোঁটজোড়া এক করে ফেললো। নদী চোখ বড় বড় করে ফেললো। প্রথমে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরে আর করলো না। আয়ান ছেড়ে দিয়ে বলল, এখন বুঝতে পারছেন আমি কে? আমি আপনার স্বামী আর আমার বিবাহিত স্ত্রী আপনি। আমার অধিকার আজ থেকে আমি খাটাবো। অনেক সহ্য করছি, আর না। তোকে আমি স্বামী হিসেবে মানি না। সেইটা আপনার ব্যর্থতা। আমি তো আপনাকে স্ত্রী হিসেবে ভালোবাসি আর মানিও। আই হেট ইউ। আই লাভ ইউ। আয়ান কথাটা বলে চলে গেল। নিচে গিয়ে রাইসার সাথে বিরিয়ানি খেতে লাগলো। খাওয়া শেষ করে আবার নদীর রুমে গিয়ে কাজ করতে লাগলো আর নদী থেকে বুঝে নিতে লাগলো। সন্ধ্যার দিকে ছুটি হইলে আয়ান নদীর পিছন পিছন যেতে লাগলো। নদী একটা রেস্তোরাঁর ভিতরে চলে গেল। আয়ানও ভিতরে গেল। বেশ দূরে গিয়ে বসে থেকে খেয়াল করতে লাগলো। রাফি আসলো, সাথে তুলি আসলে আয়ান বেশ অবাক হয়ে গেল। রাফি, নদী, তুলি কথা বলতে লাগলো। তিনজন হাসাহাসি করছে। আয়ানের দিকে তুলি চোখ গেলে আয়ান মেনু কার্ড দিয়ে মুখ ঢেকে নিবে, সাথে সাথে তুলি বলে ওঠে, আয়ান, তুমি এখানে আমাদের এখানে এসে বসো। আরে আয়ান, এখানে আসো। আয়ান উপায় না পেয়ে ওদের পাশে গিয়ে বসলো। নদী ভ্রুকুচকে তাকালো। আয়ান বলল, কি ব্যাপার আপনারা তিনজন একসাথে? এটাই আমার বাবু, আব্বু, এক্স গার্লফ্রেন্ড। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপু, এটা আমার রুমমেট। আপু, ওই তো আপনার অফিসে জব করে। এই আয়ান, তুমি নদী আপুর অফিসে জব করো না? বাট তোমার বাবুর আব্বুর এক্স এর সাথে দেখা করার মানে কি? আরে, ওরা সারা জীবন তো অনলাইনে প্রেম করেছে, আজকে সামনে থেকে দেখা করলো। আর নদী আপুর বিয়ে হয়েছে, তার হাজবেন্ডকে অনেক ভালোবাসে, এইসব রিলেশনের মধ্যে থাকতে চায় না। আর এদিকে রাফি আমাকে ভালোবাসে, তাই ওই দুজন মিটমাট করে নিতে এসেছে। আর আমার পেটে তো রাফির বাবু আছে, তাই আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি, সেটাই বলার জন্য এসেছি। আয়ান নদীর দিকে ভ্রুকুচকে তাকাতেই নদী বলে, খেয়ে কাজ নাই, জামাইকে ভালোবাসতে হবে। আমার জামাই পুরো একটা লুচ্চা প্রো ম্যাক্স। তাই নাকি? বাসায় গেলে আপনার জামাই বুঝিয়ে দিবে লুচ্চামি কয় প্রকার ও কি কি। এই, তুমি আবার এমন মজা করা কবে থেকে শিখলে? সারা জীবন কি এক থাকলে হবে? ইস, আগে যদি সুযোগ কাজে লাগাতাম তাহলে তোমার বাচ্চার বাপ আমি হইতে পারতাম। আয়ানের কথা শুনে নদী বাদে রাফি, তুলি হাসতে লাগলো। তুলি আয়ানকে মারতে মারতে বলল, ভালোই লুচ্চা হয়ে গেছো। নিজের বউকে বাবুর আম্মু বানাও গা, আমার দিকে আর নজর দেওয়া লাগবে না। অন্য বউয়ের দিকে নজর দেওয়া খারাপ বিষয় না। আচ্ছা নদু, তোমার জামাইয়ের সাথে আয়ান ভাইয়ার কণ্ঠ অনেকটাই মিল পাওয়া যায়। নদু আবার কি? কি সুন্দর নাম। আমি ওকে আদর করে নদু বলি। এইসব নামে ডাকবেন না, নদী সুন্দর নাম এইটাই বলবেন। তোমার কি সমস্যা? ওই আমাকে কি বললো না বললো? আমার অনেক সমস্যা। আমাকে ফলো করতে করতে এখানে এসেছো, তাই না? হ। কি আয়ান, তুমি আবার মেয়েদের ফলো করো কবে থেকে? ম্যামের প্রেমে পড়ছি তাই ফলো করি। কি মাথার উপর দিয়ে যাচ্ছে? এত ভাবা লাগবো না, একটা জিনিস দেখে ভালো লাগলো, তুমি শেষমেশ এক পুরুষে আসক্ত হয়ে গেলে। কি বলতে চাও? কিছু না। তাহলে আর কি, তোমরা এনজয় করো। আর ম্যাম আমাকে 3 দিনের ছুটি দেন। কেন? বউ নিয়ে হানিমুনে যাব। তোমার বইয়ের সাথে ঝামেলা মিটে গেছে? কিছুটা হয়তো মিটে গেছে। যাই হোক, থাকো, আমার কাজ আছে, বাসায় যাব। চাবিটা দাও, শ্বশুর বাড়িতে যাবো। এই নাও। আয়ান তুলির হাত থেকে চাবি নিয়ে চলে যেতে নিলে নদী বলে ওঠে, ছুটি হবে না, আমার অফিসে অনেক কাজ আছে। শ্বশুর শাশুড়ি যদি নানা নানি ডাক শুনতে মন চায় তাহলে অবশ্যই ছুটি দিবে। আয়ানের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। তুলি রাফি ব্রুকুচকে তাকালো। রাফি বলে ওঠে, কাহিনী বুঝলাম না, ওর কথা শুনে তুমি লজ্জা কেন পাচ্ছ? আমার বউ আমার কথা শুনে লজ্জা পাবে না তো আপনার কথা শুনে লজ্জা পাবে নাকি? আয়ানের কথা শুনে তুলি রাফি চোখ বড় বড় করে তাকালো। আয়ান নদীর গালে কিস করে দিলে নদী লজ্জা পেয়ে গিয়ে চারিদিক ঘুরে তাকালো। আয়ানের দিকে চোখ বড় বড় করে তাকালে
আয়ান চলে গেল। তুলি মনে মনে ভাবতে লাগলো, আমার এই মহিলা তো সাংঘাতিক। আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, আবার আমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে ছিল। আয়ান তাহলে তোমার হাজবেন্ড? আগে জানলে তো আমি তোমাকে বিয়ে করতাম। আয়ান তো তুলির সাথে থাকতো। আমাকে কেন বিয়ে করতে গেলে? আমাকে তো তুমি কম গালাগালি করো নাই, অথচ এদিকে তুলির সাথে। ভাগ্য ভালো যে আয়ানকে ভালোবেসেছি, না হইলে তোমার এখন জেলে জায়গা হইতো। কি বলতে চাও? প্রতারণা করা বের করে দিতাম। লুচ্চামি ছেড়ে দিয়ে ভালো হওয়ার চেষ্টা করো। বিয়ে করতে যাচ্ছ, স্ত্রীর সন্তান নিয়ে ভালো থাকো। নদী, আমি তোমাকে ভালোবাসি। রাফি নদীর হাত ধরতেই নদী বলে ওঠে, আমার হাত ছাড়ো আয়ান। আয়ান কিন্তু এখনো যায় নাই, গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ওই যদি দেখে হাত কিন্তু ভেঙে ফেলবে। আমি আয়ানকে দেখে ভয় পাই না। নদী, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে কারোর সাথে সুখে থাকতে পারবো না। রাফি, এসব কি বলছো? চুপ কর। তোকে আমি ভালোবাসি না। যে মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ডের কাছে শরীর বিলিয়ে দিতে পারে, ওকে আমাকে ভালোবাসতে হবে নাকি? তুলি রাফির কথা শুনে চোখ থেকে পানি ঝরতে লাগলো। নদী রাফির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। রাফি নদীর পা ধরতে যাবে, হঠাৎ করে আয়ান এসে সজোরে লাথি দিয়ে সরিয়ে দিয়ে হাতে কয়েকটা লাথি দিয়ে বলল, আমার স্ত্রীর শরীরে হাত দিলি কেন? তোর হবু বউ আছে, তার শরীরে হাত দে। বাহ, যা ইচ্ছে কর। আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস কই পাইলি? আয়ান, নদী আমার গার্লফ্রেন্ড। আমি ওকে অনেক ভালোবাসি। আয়ান, ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও। আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও। কি কি? কানে কম শুনতে পারছি। চল বাহিরে গিয়ে আবার বলবি। আয়ান রাফিকে ধরে নিয়ে যেতে লাগলো। নদীকে গাড়িতে তুলে দিল। নদী তুলে উঠে বসলো। রাফিকে ড্রাইভারের পাশে বসিয়ে দিল। ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। আয়ান রাফির মুখে খুশি দিয়ে বলল, মুখ বন্ধ করে রাখ। আয়ান ফাঁকা জায়গা দেখে গাড়ি থামতে বলল। রাফিকে নামিয়ে কিছু দূর নিয়ে গিয়ে বলল, এখন বল, কি বললি? আয়ান, নিজের লিমিটের ভেতর থাকো। নদী, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আয়ান মুখে খুশি দিয়ে ফেলে দিল। আয়ান হাতে পাড়া দিয়ে বলল, প্রথমে ভেবেছিলাম তুই আমার বউকে অনেক ভালোবাসস, আমার বউ তোকে অনেক ভালোবাসে, তাই আমি সব মেনে নিয়েছিলাম, ডিভোর্স দিয়ে দিব। বাট তোকে তুলির সাথে দেখে বুঝে গেছি তুই যে কেমন ছেলে। তোর মনে হয় আমার বউ যদি বলে তোকে ভালোবেসে তোকে বিয়ে করবে, আমি তাকে ডিভোর্স দিব। দরকার হইলে ওকে মেরে ঘরে বসিয়ে রাখবো। আমার বউ আমার, শুধু, আর কারো না। কথাটা বলে লাথি মারল। রাফি উঠে মারতে যাবে, ড্রাইভার নেমে এসে রাফির চুল ধরে খুশি দিয়ে বলে, তোর সাহস তো কম না, আমার সামনে স্যারের গায়ে হাত দেস। ম্যাম, এই ছেলেটাই অনেক খারাপ। আমি আগে যে বাসায় কাজ করতাম ওই ম্যামের মেয়েকে ঠকিয়েছিল। এই ম্যামের মেয়ে ওনাকে প্রচণ্ড ভালোবাসতো, বাট এই শয়তান কখনোই বুঝে নাই। আপনার কলে ওর কণ্ঠ শুনে বুঝতে পারছিলাম যে উনি নাকি অন্য কেউ। আজকে ওকে দেখে বুঝতে পারলাম আপনাকে ঠকানোর চেষ্টা করেছে। কি, তুই কত মেয়ের জীবন নিয়ে খেলেছিস? আমি তোকে ছেড়ে দিব তুই ভাবলে কিভাবে? আয়ান, ওকে ধরে নিয়ে চলো তো। আজকে ওকে বিয়ে করব, তারপর দেখাবো আমি কি জিনিস। আমার শরীরে একটা ফুলের টোকা পড়লে আমার ভাইরা তোর কি হাল করবে তোর ধারণার বাহিরে। আমার ফ্যামিলির ব্যাপারে তোকে বলি নাই, মাফিয়া দলের লিডার আমার ভাই। কি? হ্যাঁ, আমি লুকিয়েছিলাম। ওদের পরিচয় জানলে সবাই ভয় পায়, তাই পরিচয় গোপন করে এখানে থাকতাম। ওর তোমার ভাইদের হাতে পড়া উচিত, বাট যে ভালোবাসে না তাকে নিয়ে কি সারা জীবন সংসার করা সম্ভব না তুলি? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। নদী আপু তো তোমাকে ভালোবাসে। ওদের এতদিনের সম্পর্ক, তারপর দিন শেষে তুমি জিতেছ। স্বামী স্ত্রীর সম্পর্ক অন্যরকম। চলো তো। আমি তোমাকে বিয়ে করব না। আয়ান টেনে গাড়িতে বসিয়ে দিল। সবাই গাড়িতে বসলে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কাজে অফিসের সামনে নিয়ে গেল, ধরে টেনে নিয়ে গেল, জোর করে বিয়ে দিয়ে দিল। তুলি রাফির কলার ধরে টেনে নিয়ে যেতে নিলে আয়ান বলে ওঠে, তুলি, হাত ধরে নিয়ে যাও। যেমনই হোক, এই কিন্তু তোমার স্বামী হয়, সম্মান দেওয়ার চেষ্টা করো। সম্মান পাওয়ার যোগ্যও নাই, আমাদের নামিয়ে দিয়ে যাও। নদী গাড়িতে উঠে বসলো। ওদের নামিয়ে দিয়ে আয়ানোর ব্যাগগুলো নিয়ে নদীর সাথে যেতে নিলে নদী বলল, এক রুমের ভেতরে থাকছো নাকি? আরে না, বাসার ভিতরে 2টা রুম আছে। আমি দেখব। ওকে যান। নদী বাসার ভিতরে গেল।
রুমে রেখে তারপর বাইরে আসলো। গাড়িতে উঠে বসলো। দুইজন চুপচাপ বসে থাকলো। নদীর বাসার ভিতরে গাড়ি থামালে আয়ান ব্যাগ নিয়ে যেতে লাগলো। ভিতরে গিয়ে কান ধরে নদীর আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে বলল, সরি, আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আসলে এমন করতে চাই নাই, এর পিছনে অন্য কারণ ছিল, বাট সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আপনার মেয়ে চাইলেও আমি আর আপনার মেয়েকে কারো কাছে যেতে দিব না। কি বলছো এইসব? ঠিক বলছি। আব্বু, আয়ানের নামে আমি মিথ্যা বলছি। আমি ভেবেছিলাম এমন করলে পরে তোমরা অতিষ্ঠ হয়ে ওর সাথে আমার ডিভোর্স করিয়ে দিবে। আয়ানের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। বুঝলাম। আপনার আম্মু ঠিক বলেছিল, আমি বিশ্বাসই করিনি। কি বলছে আম্মু? কি বলেছিলে? নদীর আম্মু ল্যাপটপের সামনে থেকে মুখ সরিয়ে বলে, আমি তো আমার মেয়েকে জন্ম দিয়েছি, আমি জানি এইসব আমার মেয়ের নাটক। আয়ান এমন করতে পারে না। আয়ানের ব্যাপারে আমি অনেক খোঁজ খবর নিয়েছি, আর আমার মেয়ে যে কেন বিয়ে করতে চায় না আমার কাছে সব খোঁজ আছে। ওই ছেলে একটা প্লে বয়। আমি এতদিন চুপ ছিলাম, জাস্ট আয়ানের ওপর রাগ হচ্ছিল যে নিজের বউকে অন্য কারোর সাথে মেলানোর জন্য নাটক করা নিয়েছে। আয়ান নদীর আম্মুর কথা শুনে ভ্রুকুচকে তাকালো। নদী অবাক হয়ে বলল, আমি তো জানতাম আমার মা আমার কোনো খোঁজ খবর রাখে না। আমার ব্যাপারে ভাবার সময় নাই তার। নদীর কথা শুনে নদীর আম্মু বলে, কাজে ব্যস্ত থাকি এই মানে এই না যে সন্তান কোথায় কি করছে জানবো না। যাই হোক, যাও, দুজন নিজেদের ভুল বুঝতে পারছো, এতে অনেক খুশি হয়েছি। আর আয়ান, পড়াশোনায় মনোযোগ দাও, জব করা বন্ধ করো। জব না করলে আপনার মেয়েকে চোখে চোখে রাখতে পারবো না। আমি কি তোমার মতো লুচু নাকি? আমি কখন বললাম আপনাকে দেখতে মন চাইলে কি করব? সেই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে, অত ধৈর্য আমার নাই। আয়ানের কথা শুনে নদীর আব্বু আম্মু মিটিমিটি হাসতে লাগলো। নদী লজ্জায় আয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নদী আয়ানকে বলল, মাথা কি খারাপ হয়েছে নাকি? কাদের সামনে কি বলতে হয় ওইটাও জানো না? মাথায় বাড়ি মেরে মগজ তো গলিয়ে ফেলছো, বুদ্ধি আসবে কিভাবে? সরি, রাগের মাথায় মারছি। আল্লাহ জানে রাগের বশে কবে না উপরে পাঠিয়ে দেন। চুপ করো, ফালতু কথা বলবে না। ওকে, চুপ হয়ে গেলাম। আয়ান ব্যাগ দুটো রেখে খাটের উপরে হাত পা ছেড়ে শুয়ে পড়ল। নদী শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হয়ে আসলো। আয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে বের হয়ে খাটে শুয়ে পড়ল। নদী ড্রেসিং টেবিলের সামনে থেকে ঘুরে আয়ানের দিকে তাকিয়ে বলল, আমাকে কেমন লাগছে? আয়ান ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলল, বেশি সুন্দর লাগছে না, হালকা সাজে পরি লাগে। এখন পেতনি লাগছে। গুড নাইট। তোমার জন্য সাজলাম এত কষ্ট করে, আর তোমার ভালো লাগলো না? ওলে ওলে বউ আমার মন খারাপ করছে। আরে আমি তো মজা করছি, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। মিথ্যা পাম দিও না। আয়ান উঠে নদীর কাছে গিয়ে আয়নার দিকে ঘুরিয়ে শাড়ির নিচ দিয়ে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরল। নদীর সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আয়ান নদীর চুলে ঘ্রাণ নিতে লাগলো আর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে উঠল, আসলে পেতনির মতো লাগছে। কথাটা বলে আয়ান হাসতে লাগলো। নদী রেগে আয়ানকে মারতে যাবে। আয়ান দৌড়ে খাটের ওই পাশে চলে গেল। নদী কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে রাগের লুক নিয়ে তাকাতেই আয়ান বলল, মাশাআল্লাহ, এখন সুন্দর লাগছে। আমার বউ বউ লাগছে। এতক্ষণ রাফির গার্লফ্রেন্ডের মতো লাগছিল। মানে কি? কিছু না, ঘুমাবো। গুড নাইট। ঘুমাবে মানে কি? তোমার এক্স মা হতে চলেছে, আর আমি কি বসে থেকে দেখবো নাকি? তো আমি কি করতে পারি, কে কি করলো ওইটা দেখার বিষয় আমার না। আয়ান চোখ বন্ধ করে থাকলো। নদী রেগে লাইট অফ করে শুয়ে পড়লো আর বারবার বলতে লাগলো, কেউ যেন ভুলেও আমাকে জড়িয়ে না ধরে। আমি কিন্তু বারবার বলছি, একদম আমার কাছে না আসে। নদীর কথাগুলো শুনে আয়ান মিটিমিটি করে হাসতে লাগলো। নদী রেগে সামনের দিকে ঘুরে আয়ানের হাতে কামড় দিলে আয়ান চিৎকার দিয়ে উঠে সাথে সাথে নদী মুখে হাত চেপে ধরে বলল, চিৎকার দিলে মেরে আলু ভর্তা বানিয়ে দিব। আয়ান নদীর হাত সরিয়ে দিয়ে বলল, গিরগিটি কোথাকার, জ্বরের ঘোরে আমাকে জোর করে আদর করতে বাধ্য করলো, আর পরে আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দিল। আবার এখন কাছে যেতে বলে। এখন যদি যাই না, না জানি আবার কি ফাটিয়ে দেয়। সত্যি কি আমি করেছিলাম? আমি তো বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, তুমি আমাকে জোর করছো। আর হঠাৎ এত শক্তির কই পাইছিলে কে জানে। নদী আয়ানের গলা জড়িয়ে ধরে ঠোঁটে হালকা করে কিস করে বলল, সরি, জ্বরের ঘোরে করেছি। আমি নিজেও জানি না। সরি, রাগ করে থেকো না।
আর মারবো না, প্রমিস। তোমাকে বিশ্বাস করি না। করা লাগবো না, আমার অধিকার আমি বুঝে নেব। নদী কথাটা বলে আয়ানের উপরে উঠে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে কিস করতে শুরু করলো। আয়ান মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ান নদীকে ফেলে পাল্টা জবাব দিতে লাগলো। নদী আয়ানের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো, চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। আয়ান নদীকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। আয়ান নদীর বুকের উপরে শুয়ে মাথা তুলে বলল, কি এখন মারার চিন্তা করছো নাকি? আচ্ছা আয়ান, আমার জীবনটা এমন কেন? আমি যাকে আপন করে নেই সেই কেন আমাকে ঠকায়? কেমন? যেমন রাফি আমার প্রথম ভালোবাসা ছিল, অথচ ওই একটা প্লে বয় ছিল। আমাকে কখনোই বোঝে নাই আমি ওর জন্য কি করি নাই। ওই যখন যা বলতো আমি তাই করতাম, বাট ওই সব সময় আমার সাথে অভিনয় করে গেছে। আবার তোমাকে ভালোবাসলাম, তুমিও একটা প্লে বয়। নদীর কথা শুনে আয়ান সাথে সাথে বসে পড়ল। লাইট চালিয়ে দিয়ে ভ্রুকুচকে তাকালো। নদী কাঁথা দিয়ে নিজেকে ঢেকে বলল, কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? আমি কি করলাম যে প্লে বয় হয়ে গেলাম? তোমার কি কম মেয়ের সাথে রিলেশন আছে নাকি? তুলির সাথে একই রুমে থাকছো, তুমি যে তুলির সাথে কিছু করো নাই তার কি প্রমাণ আছে? আমাকে তোমার এমন মনে হয়? দেখো তুলি, একটু বেশি রোমান্টিক, মিথ্যা বলবা না। ওই আমাকে অনেকবার কিস করছে। আমি আর বিয়ের আগে হারাম কিছু করতে চাই নাই, তাই আমার রুমের দরজা লাগিয়ে দিতাম ঘুমানোর আগে। কি জানি সত্যি বলছো নাকি মিথ্যা? তোমার ইচ্ছে, তুমি যেটা ভাবতে পারো, যেটা সত্যি সেটাই আমি বলে দিলাম। আর অফিসের মেয়েদের সাথে কি সম্পর্ক? কসম, ওরা সবাইকে আপু হিসাবে দেখে। রাইসা আপুর সাথে একটু বেশি মজা করে এটাই। রাইসা তোমাকে ছোট ভাইয়ের মতো মোটেও দেখে না, ওর চোখে আমি অন্যরকম অনুভূতি দেখেছি। ফালতু কথা বলো না, যাই হোক ঘুমাবো, ঘুম পাচ্ছে। আয়ান ঘুরে শুয়ে পড়ল। নদী লাইট অফ করে ঘুরে শুয়ে পড়ল। নদীর চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। আয়ান ঘুরে নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলতে লাগলো, আমি মিথ্যা বলছি না, আল্লাহর কসম ওই কিস ছাড়া কিছু করতে পারি নাই। আমি ওর কথা মতো চলতাম না জন্য ওই অন্য ছেলেদের সাথে সম্পর্ক করত, পার্টি করত। বারবার আমি ওকে বোঝানোর পর বুঝে নাই। আস্তে আস্তে ওর প্রতি আমার মন উঠে যায়। যে বারবার বিশ্বাস ভাঙে তাকে আমার সহ্য হয় না, তার প্রতি ঘৃণা জন্মে গেছে। আর আমি যদি খারাপ হইতাম তাহলে তোমার মতো স্ত্রী আমি পেতাম না। তুলি যেমন ওর জামাই, ও তেমন হয়েছে। নদী আয়ানের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আয়ান প্লিজ আমাকে ধোকা দিও না। তুমি যদি আমাকে ঠকাও, আমার মরা ছাড়া কোনো উপায় হবে না। আমি এসব সহ্য করতে পারবো না। তোর পাগলি, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি কেন ধোকা দিব বলো? তুলি এত কিছু করার পর আমি ওকে ঠকাই নাই। তোমাকে বিয়ে করতে হয়েছিল। আমাকে টাকার জন্য বিয়ে করেছো। আমরা যদি এখন পথে বসে যাই তাহলে কি আমাকে ছেড়ে দিবে? আমার টাকা দরকার ছিল, বোনের বিয়ে, ঋণ শোধ করার দরকার ছিল। ছেড়ে কেন দিব? এখন আমি জব সম্পর্কে ভালো করে জানি। আর আমার বাড়িতে নিয়ে যাব, জমিতে চাষাবাদ করলে আমাদের কোনো কিছু কমতি হবে না। সব কিছু তো ফিরিয়ে নিয়ে এসেছি, আর চিন্তা করো না। তোমাদের টাকা আমি ফিরিয়ে দিব। পড়াশোনা শেষ করে ভালো জব নিয়ে সব ফিরিয়ে দিব। তার সাথে আমাকেও ফিরিয়ে দেবে নাকি? তুমি তো আমার, আমি কেন তোমাকে ফিরিয়ে দিব শুনি? আর এসব আজাইরা কথা রেখে ঘুমাও। আম্মু ডাকছে, খাবার খাবে না নাকি? আমি খাবো না, তুমি খেয়ে আসো গা। আমারও ক্ষুধা নাই, আম্মুকে কল করে বলে দেই। নদী ফোনটা নিয়ে ওর আম্মুকে কল দিয়ে বলল, আম্মু আমরা খাবো না, তোমরা খেয়ে নিও। নদীর আম্মু বলে ওঠে, কেন, শরীর ঠিক আছে তোদের? আম্মু ঠিক আছে, অসময়ে খেয়েছিলাম তাই ক্ষুধা নাই। গতকাল রাতে ঘুমাতে পারি নাই কাজের চাপে, ঘুমিয়ে গেলাম। গুড নাইট। নদী কথাটা বলে কল কেটে দিয়ে আয়ানকে জড়িয়ে ধরে বলল, আগে ঘুমাবে না? তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, ইমেল সবকিছুর পাসওয়ার্ড দিবে। আর এখন দিবে, তাড়াতাড়ি দাও। নদীর কথা শুনে আয়ান ঢোক গিলে বলল, এই আমার তো ফোন নাই, আমি কিভাবে দিব? আমার কোনো কিছু মনে নাই, ফরগেট দেওয়া লাগবে। আর সিম তো সেই দিনই ভেঙে ফেলছি। কি ব্যাপার, কাপা কাপা কণ্ঠে কথা বলছো কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কত মেয়ের সাথে রিলেশন করেছো? আরে ধ্যাত, সত্যি মনে নাই তো। আচ্ছা ফোন কিনলে সব দিমনি, এখন ঘুমাও না জান। আমার সন্দেহ হচ্ছে। আরে বাবা, কিসের এত সন্দেহ করো? ঘুমাতে দাও নাই, ভালো লাগছে না। বেশি বুঝলে কিন্তু আবার আদর করব। ওকে ঘুমাও, অতীত নিয়ে আর ভাবতে চাই না। এখন থেকে ভালো হয়ে যাবে, মনে থাকে যেন। ওকে প্রমিস করলাম, এইবার ঘুমাও। আয়ান নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দুইজন গোসল করতে গেল। গোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আয়ান নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে।
আজকে তো তোমার মিটিং আছে তাই না? তুমি আবার ওদের সাথে এই সুযোগে প্রেমালাপ শুরু করো না। আরে দেখ, এত মিষ্টি বউ থাকতে অন্য কারোর সাথে কোন দুঃখে প্রেমালাপ করব? মাথায় গেঁথে নিও, আমি টের পেলে কপালে দুঃখ আছে। আর আজকে অফিসে যাওয়া লাগবে না, কলেজে যাও, আমি তো অফিসে থাকবো না। ওকে। নদী আয়ানের কপালে চুমু দিয়ে চলে গেল। আয়ান কলেজের পোশাক পরে ব্যাগ কাঁধে নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে নদীর আম্মু বলে ওঠে, আয়ান খাবার খেয়ে যাও। উনি কি না খেয়ে বের হয়ে গেল নাকি? ওর সময় নাই তাই চলে গেছে, তুমি খেয়ে নাও। আপনারাও চলেন একসাথে খাই। তিনজন একসাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে তিনজন বের হয়ে গেল। আয়ান কলেজে চলে গেল। কলেজে গিয়ে ওর ফ্রেন্ডদের ফোন নিয়ে জিমেল ফেসবুক লগ ইন করে সব মেয়েদের আনফ্রেন্ড করে দিল। অপরিচিত সব মেয়েদের ব্লক মেরে দিল। ওর ফ্রেন্ড বলে ওঠে, কিরে এইসব কি করছিস? আর বলিস না, যখন তখন বউ আইডি নিতে পারে। রাতে আইডি চাচ্ছিল, এইসব দেখলে খুন করবে। সে তো বুঝবে না এইসব যে তুই করস। আয়ানের কথা শুনে ওর ফ্রেন্ডরা হাসতে লাগলো। ফ্রেন্ড একজন বলে ওঠে, এখন বউকে দেখে ভয় পাওয়া শুরু করছস? বিয়ে কর তাহলে বুঝতে পারবি। আর তোরা কেউ আমার আইডিতে ঢুকবি না, আর গ্রুপে অ্যাড করবি না। আয়ানের কথা শুনে একজন বলে ওঠে, তুলিকে বিয়ে করলে ভালো হইতো, আমাদের লাভ হইতো। হালা হুদাই অন্য মেয়েকে বিয়ে করলি। তুলি তাও মেয়ে পটানোর কত আইডিয়া দিয়েছে, তুই হালা এমন মেয়েকে বিয়ে করলি। সবাইকে ব্লক করে দিয়ে আমাদের বিপদে ফেলে দিচ্ছিস। হালাত সর, নিজের আইডি দিয়ে কথা বলগা। এত বড় হয়েছিস যে তোর বাপ ভাই এখনো তোর আইডি চেক করে, আর এই বয়সে এত ভয়? তোর আব্বু ভাই তোদের যে প্যারা দেয় কি বলবো। তার থেকে আমার আম্মু ভালো, দেখ এই বয়সে বিয়ে করিয়ে দিয়েছে। আয়ান কথাগুলো বলে হাসতে লাগলো। ওর ফ্রেন্ডরা রেগে বলে, বেশি হাসিস না, ভালো মা পেয়েছিস, এর জন্য এত স্বাধীনভাবে থাকতে পারস। আমাদের ফ্যামিলি তো ভাই বাপ থাকলে বুঝতি। বোঝার দরকার নাই, তোরা বুঝে চল ক্লাসে যাই, আমার কাজ প্রায় শেষ। আয়ান কথাটা বলে সব ডিলিট করতে করতে নিচে চলে গেল। আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে ক্লাসে ঢুকলো। স্যার আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। 1:30 ছুটি হয়ে গেলে আয়ান ওর বন্ধুদের সাথে চলে গেল। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিল। তারপর সবাই যার যার বাসায় চলে গেল। আয়ান বাসায় গিয়ে দেখে কাজের লোকটা ছাড়া কেউ নাই। আয়ান রুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। 5টার দিকে ঘুম ভাঙলে ফোন চেক করে দেখে ওর আম্মু কল দিয়েছে। আয়ান ওর আম্মুকে কল দিয়ে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বারান্দায় বসে থেকে নদীর আসার অপেক্ষা করতে লাগলো। নদীর ফোনে কল দিলে কিছুক্ষণ পর নদী কল রিসিভ করলো। এখন কল করার সময় হয়েছে। তুমি তো মিটিংয়ে ব্যস্ত ছিলে, তাই আর কল দেই নাই। আর এসে ঘুমিয়ে গেছিলাম, আম্মুর সাথে কথা বলে তোমাকে কল দিলাম। তুমি এখনো আসছো না? আজকে আসতে পারবো না, 3 দিন পর আসবো। কি বলছো? আমিও আসছি। এখানে এসে কি করবে? হানিমুনও হয়ে যাবে আর তোমার সাথে থাকতে পারবো। জি না, আপনি কলেজে ক্লাস করেন আর কাজের চাপ সময় দিতে পারবো না। একা একা তোমার বিরক্ত লাগবে। আচ্ছা ও, তাহলে আমি গ্রামে গিয়ে আম্মুর সাথে সময় কাটিয়ে আসি। শোনো, পরে কথা বলি। ওকে। আয়ান কল কেটে দিল। নিচে গেলে দেখে নদীর আব্বু আম্মু এসেছে। আয়ান বলে উঠল, আন্টি, নদীর বাসায় আসতে 3 দিন লাগবে, আমি গ্রামে চলে যাব। আপনারা নিজেদের খেয়াল রাখেন। ওকে যাও, সাবধানে যাইও। ওকে। আয়ান বাসা থেকে বের হয়ে গেল। বাস কাউন্টারে চলে গেল। বাসের টিকিট কেটে আয়ান গ্রামে চলে গেল। আয়ান গ্রামে গিয়ে ওর আম্মুর সাথে দেখা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। 3 দিন পর, আম্মু আমি তাহলে আসছি, আর নিজের খেয়াল রেখো। সাবধানে যাস আব্বু, আর হ্যাঁ পড়াশোনা মনোযোগ দিয়ে করিস। ওকে আম্মু। আয়ান ওর আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আয়ানের আম্মু আয়ানকে এগিয়ে দিতে গেল। আয়ান ভ্যানে উঠে ওর আম্মুর থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ান নদীকে কল দিল। কল দিয়েছিস কেন? ওরে বাবা, এত রেগে আছো কেন? আমাকে কল কেন দিয়েছিস? গ্রামে গিয়ে আমি যে তোর বউ, তুই তো ভুলেই গেছিস। নতুন গার্লফ্রেন্ড পেয়েছিস নাকি? আরে বাবা, তুমি তো ব্যস্ত ছিলে তাই আমি আর বিরক্ত করি নাই। আর গ্রামে 1 বছর পর আসলাম, বন্ধুদের সাথে আড্ডা দিব, এটাই তো স্বাভাবিক, তাই না? ভালো, তাদের নিয়ে থাক, আমাকে কল দেওয়া লাগবে না, আর জীবনেও কল দিবি না। বাই। নদী রাগ করে কল কেটে দিল। আয়ান বারবার কল দিতে লাগলো। নদী রেগে বারবার কেটে দিতে লাগলো। আয়ান বাস কাউন্টারে গিয়ে টিকিট কেটে বাসে উঠে পড়লো। আয়ান বারবার নদীকে সরি বলার SMS দিতে লাগলো আর কল দিতে লাগলো। নদী ফোন বন্ধ করে দিল। আয়ান ফোনটা পকেটে রেখে ভাবতে লাগলো, হায় রে বউ রে, আমি কোথায় ভাবলাম বউ ব্যস্ত আছে, ডিস্টার্ব না করি, আর এই উল্টা রেখে গেল। কল দেওয়া ভালো ছিল, আর কল বা কিভাবে দিব? বাসায় আসছে 11টায়,
বাসায় আসছি রাত 1টায়, ডিস্টার্ব কিভাবে করব? যাক, বাসায় একবার যাই, তারপর বেধা রাগ করে থাকে কিভাবে। আয়ান কথাগুলো ভেবে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে আয়ান ঝাঁকিতে চোখ খুলতেই সাথে সাথে আয়ানদের বাস অ্যাক্সিডেন্ট করলো। বাস উল্টে গেল। আয়ান বাসের নিচে গিয়ে পড়ল। আয়ান মাথায় আঘাত পেল, মাথার ভিতরে রড ঢুকে পড়ল। আয়ানের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। আয়ানের চোখের সামনে নদীর, আয়ানের আম্মুর মুখ ভেসে উঠতে লাগলো। আয়ানের চোখের কোণার এক ফোঁটা পানি গড়িয়ে পড়তেই আয়ানের চোখ বন্ধ হয়ে গেল। এদিকে আয়ানের আম্মুর বুকের ভিতরে ধুক করে উঠল। আয়ানের আম্মু ঘুমের ভিতরে জেগে উঠল। আয়ানকে কল করতে লাগলো। আয়ানের পাশে ফোনটা বাজতে লাগলো। সকালে নদীর ঘুম ভাঙলো। নদীর ফোন বাজতে লাগলো। নদী ফোনটা রিসিভ করতেই আয়ানের আম্মু কান্না করতে করতে বলল, বৌমা, আয়ান সিটি হসপিটালে আছে, তুমি প্লিজ যাও। আম্মু এসব কি বলছেন? আয়ান আপনার ওইখানে না? আয়ানের আম্মু কিছু বলতে না পেরে হাওমাও করে কান্না করতে লাগলো। আয়ানের বোন কান্না করতে করতে বলে, আপু, নিউজ দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা আসছি, প্লিজ আপনি যান। কথাটা বলে ফোনটা কেটে দিল। নদী তাড়াতাড়ি ইউটিউব নিউজ দেখলে নদী থমকে গেল। নদী দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে গেলে নদীর আব্বু আম্মু বলল, নদী, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কি বলছিস? ওই তো গ্রামে থাকার কথা। নদী কিছু না বলে দৌড়ে চলে যেতে লাগলো। নদীর আব্বু আম্মু নদীর পিছন পিছন যেতে লাগলো। নদী দৌড়ে বের হয়ে গেলে নদীর আব্বু আম্মু গাড়ি নিয়ে বের হয়ে রাস্তায় নদীকে বলল, নদী, গাড়িতে বস। নদী গাড়িতে বসে কান্না করতে লাগলো। হসপিটালে গেলে নদী চারিপাশে এত লাশ দেখে নদীর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। নদী ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, নদী, কান্না থামা, আয়নের কিছু হবে না, খুঁজতে থাকি, চল। নদীর আম্মু আব্বু নদীর আয়ানকে খুঁজতে লাগলো। তিনজন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। নদী হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। হঠাৎ তুলি একটা লাশ জড়িয়ে ধরে কান্না করছে। নদী ওইদিকে তাকাতেই নদী দৌড়ে গিয়ে তুলিকে বলল, তুলি, এটা কে? আপু, তুলি মুখের ওপর কাপড় সরাতেই নদী ওইখানেই মাথা ঘুরে পড়ে গেল। নদীর জ্ঞান ফিরলে দেখতে পাই রুমে শুয়ে আছে। আয়ানের কথা মনে পড়লে নদী দৌড়ে নিচে গেল। নিচে গিয়ে পাথরের মতো জমে গেল। আয়ানের আম্মু, বোন, বোনের জামাই, নদীর বাবা মা সবাই কান্না করছে। নদী আস্তে আস্তে নিচে নামতে লাগলো। নদী আয়ানের লাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। নদী আয়ানের মুখের কাপড় সরিয়ে মুখে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আয়ান ওঠো প্লিজ, আমার সাথে কথা বলো। আয়ান, এই আয়ান, আমাকে ক্ষমা করে দাও না। আমি আর তোমার উপরে রাগ করব না। এই আয়ান, কথা বলো না। আয়ান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই আয়ান, কথা বলো প্লিজ। নদী চিল্লাইয়া কান্না করতে লাগলো আর আয়ানকে ডাকতে লাগলো। তুলি আয়ানের লাশের পাশে বসে বলল, আয়ান প্লিজ ওঠো না। এই আয়ান, দেখো আজ কিন্তু তুমি আমাদের সাথে বেইমানি করতেছো। আয়ান ওঠো না প্লিজ, এভাবে সবাইকে ছেড়ে চলে যাচ্ছ কেন? আয়ান প্লিজ ওঠো। তুমি না আমাকে প্রমিস করলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি তোমার কথা কিন্তু রাখছো না। এই আয়ান, প্লিজ ওঠো না। তুমিও কিন্তু আমাকে ধোকা দিচ্ছ। নদী কথাগুলো বলে জোরে জোরে আয়ানকে ডাকতে লাগলো। নদীর আম্মু নদীর কাঁধে হাত দিলে নদী বলে, আম্মু, আমার সাথে এমন কেন হয়? আম্মু, আয়ানকে উঠতে বলো না। আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? আম্মু, বলো না ওকে উঠতে। আমি ওকে কথা দিচ্ছি, আমি একদম ওর উপরে রাগ দেখাবো না। আমি কখনোই ওকে সন্দেহ করব না। আমি উঠতে বলো না। আমি কিন্তু ওর কথা মতো চলবো, কখনোই ওর কথার অবাধ্য হব না। আব্বু, তুমি ওকে উঠতে বলো না। আব্বু। নদীর আম্মু কান্না করতে করতে নদীকে বলল, ওই আর কখনো উঠবে না রে মা, ওই আমাদের কথা শুনবে না আর। না আয়ান, আমাকে ছেড়ে চলে যেতে পারে না। নদী আয়ানের লাশ ধরে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। আয়ানের লাশ নিয়ে সবাই চলে যেতে নিল। নদী দৌড়ে গিয়ে আয়ানের লাশ জড়িয়ে ধরে থাকলো। নদীর আম্মু, আয়ানের আম্মু লাশ গাড়িতে উঠে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। আয়ানের আম্মু নদী পাগলের মতো কান্না করতে লাগলো। 19 বছর পর। আম্মু কি আমাকে একটুও ভালোবাসে না? আজকে আমার এসএসসি রেজাল্ট দিল, অথচ আম্মু একবারও শুনতে চাইলো না আমি কি রেজাল্ট করেছি। কষ্ট পাও না নানু, ভাইজান আজকে তোমার আব্বুর মৃত্যুবার্ষিকী। আব্বু থাকলে আম্মু আমার সাথে এমন করতে পারতো না। আমাকে একটুও ভালোবাসে না। আমি যে তার মেয়ে সে হয়তো ভুলেই গেছে। না নানু ভাই,
এমন কিছু না, রাত হলেই কিন্তু নদী তোমার রুমে গিয়ে আদর করে আসবে। ওই তোমাকে অনেক ভালোবাসে, শুধু প্রকাশ করে না, ওর মনের ভেতরে একটা কথা গেঁথে গেছে। ওই যাকে ভালোবাসা প্রকাশ করে সেই ওকে ছেড়ে চলে যায়। কি বলছো নানু? আগে তো বলো নেই। তুমি ছোট ছেলে তাই বলি নাই, আজ অনেক বড় হয়ে গেছো তাই বলে দিলাম। তোমার আম্মুকে ভুল বোঝো না, আজকে তোমার দাদা বাড়ি যাবে। আমিও যাব দাদিমা, ফুপি সবার সাথে দেখা করব আর থাকবো। এখন তো ছুটি পেয়ে গেছি। ঠিক আছে, যাও রেডি হয়ে নাও গা। আয়রা রুমে চলে গেল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নদীর আব্বু আম্মু, নদী, আয়রা গাড়িতে উঠে বসলো। আয়রা নদীর আম্মুর সাথে কথা বলতে লাগলো। নদী চুপচাপ বাহিরে তাকিয়ে থাকলো। স্টেশনে নেমে ট্রেন চলে গেল, আয়ানের গ্রামে চলে গেল। আয়ানের বাসায় গেলে আয়রা ওর দাদিমা ফুপ্পিকে জড়িয়ে ধরলো। নদী কাউকে কিছু না বলে কবরে চলে গেল। আয়রা লুকিয়ে ওর আম্মুর পিছন পিছন যেতে লাগলো। নদী জিয়ারত করে বলল, এই শুনছো, তোমার মেয়ের আজ রেজাল্ট দিয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। তুমি থাকলে অনেক খুশি হতে, তাই না? জানো, তোমার মেয়েটা না তোমার মতো হয়েছে। অভিমান করলে কাউকে কিছু বলে না, একবার যদি রাগ ওঠে তোমার মতো ফোন ভেঙে ফেলে, তোমার মতো করে সবার সাথে মিশতে পারে। জানো, আমি না ভুল করতে নিয়েছিলাম। যদি আত্মহত্যা করতাম তাহলে তোমার মতো রাগী মিশুক টাইপের একটা সন্তান পেতাম না। আজ না তোমার মেয়েকে আদর করতে ইচ্ছে করছে, বাট অনেক ভয় লাগে যদি ওকে হারিয়ে ফেলি। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়রা সব কথা শুনে পিছন থেকে নদীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমার ধারণা ভুল। তুমি ভালোবাসলেই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে, বিষয়টা তেমন না। আমরা জন্মগ্রহণ করেছি যখন, তখন আমাদের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। আব্বুর মৃত্যুতে তুমি নিজেকে দোষ কেন দাও আম্মু? আব্বু ওইভাবে মৃত্যু ছিল, তাই হয়েছে। আর কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। আম্মু, নিজেকে আর দোষারোপ করো না তো। তুমি এই ভুল ধারণা নিয়ে আমাকে কষ্ট দিচ্ছ। যে যতদিন থাকবে তাকে ভালোবাসা দেওয়া উচিত। আয়রার কথা শুনে নদী আয়রাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়রা নদীকে বুঝিয়ে নিয়ে যেতে লাগলো। সমাপ্ত।